আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের প্রথম লেকচার একের যেই আলোচনার টপিক আজকে হচ্ছে অঙ্ক, ডিজিট ও সংখ্যা বা নাম্বার। ওকে, তো চলুন আমরা দেখি আমাদের কি আছে প্রথমে। আচ্ছা দেখেন, আমি যদি আপনাকে প্রথমে একটা প্রশ্ন করি যে এইটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, আপনারা যারা বিকাশে টাকা পাঠিয়েছেন যে 01721298617, এই যে নাম্বারটা, এই নাম্বারে কয়টা সংখ্যা আছে আপনারা কি সবাই বলতে পারবেন? আমার ধারণা অনেকেই ভুল করবেন। এই যে নাম্বারে কয়টা সংখ্যা আছে, কয়টি সংখ্যা আছে যদি বলি, কয়টি সংখ্যা আছে প্রত্যেকে দেখি উত্তর করেন তো কয়টি সংখ্যা আছে, কয়টি সংখ্যা আছে দেখি। এই প্রশ্নটা আমি অনেক পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে জিজ্ঞেস করি, অনেকে বলে উত্তর দেন যে আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে কয়টা সংখ্যা আছে। যারা আমার আগের স্টুডেন্ট তারা পারবে, আর যারা নতুন তারা অনেকেই ভুল করতে পারেন। ঠিক আছে, যে কয়টা সংখ্যা আছে এখানে দেখেন, কয়টা সংখ্যা, দ্রুত সবাই উত্তর করবেন সবাই। ওকে, আচ্ছা এখানে অনেকে উত্তর করতেছেন, দ্রুত উত্তর করতে হবে। জি, অনেক আশা নিয়ে ভর্তি হয়েছি স্যার, ইনশাল্লাহ গণিতে বই দূর করতে হবে আশা করি, ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা গুড, একটি গুড, এখানে একটি সংখ্যা আছে। সংখ্যা দেখেন, আমি বলছি এখানে কয়টি সংখ্যা আছে। সংখ্যার ইংরেজি কি? নাম্বার। তার মানে এখানে আমি বলতাম, একটু ইংরেজিতে যদি বলতাম যে এখানে কয়টি নাম্বার আছে, তাহলে প্রত্যেকে কোনো ডাউট থাকতো না যে একটি নাম্বার আছে। যখন সংখ্যা বলি তখন অনেকের মধ্যে একটু সন্দেহ তৈরি হয় যে সংখ্যা কি 11টি কিনা। অনেকের এরকম ভাবে যে এখানে 11টি সংখ্যা আছে। না, এখানে সংখ্যা আছে একটি। বা নাম্বার কয়টি যদি ইংরেজিতে বলি, নাম্বার বললে কিন্তু আমরা রাইট কনসেপ্টটা মাথায় চিন্তা করতে পারি যে এখানে নাম্বার কয়টি? একটি। সংখ্যা কয়টি? তার মানে একটি। আচ্ছা, তার মানে এখানে যে 1 2 3 11টি আছে, এগুলো কি? 11টি হচ্ছে অঙ্ক বা সংখ্যা। ওকে, আচ্ছা এখন আসেন, তার মানে অঙ্ক সংখ্যাটা কি? এই যে 0 1 2 3 এভাবে 9 পর্যন্ত, এখানে মোট কয়টি আছে? এই 10টি। এই 10টিকে আমরা কি বলি? এগুলো হচ্ছে কি? অঙ্ক। এই 10টি কি? অঙ্ক। আচ্ছা, এই অঙ্কগুলো মিলে হয় হচ্ছে সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, এই অঙ্কগুলো কয় প্রকার? এই অঙ্কগুলো 2 প্রকার, সার্থক অঙ্ক আর হচ্ছে সহকারী অঙ্ক। সার্থক অঙ্কগুলো কোনগুলো? 1 থেকে 9 পর্যন্ত। আর সহকারী কোনটা? 0 এমনি যদি আলাদা বসে কোনো ভ্যালু নাই। 0 যদি মনে করেন যে এই যে সার্থক অঙ্ক, মনে করেন এটা 3-এর এই পাশে যখন বসবে তখন সহকারী হিসেবে বসছে, তখন ভ্যালু আছে এটা 30। না হয় কিন্তু আলাদা যদি এভাবে 0 চিন্তা করেন, এর কোনো ভ্যালু নাই। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আসেন, এই যে এই অঙ্কগুলো কখনো কখনো এরা নিজেও সংখ্যা তৈরি করতে পারে বা সংখ্যা কনসেপ্ট প্রকাশ করে। যেমন আমি যদি বলি যে দুটি কলম, এই যে 2 এর পাশে টি আসছে, এই টি যুক্ত হয়ে এটা একটা পরিমাণ বোঝাচ্ছে, এই 2 পরিমাণ বোঝাচ্ছে। যদি সংখ্যা বা অঙ্ক পরিমাণ বোঝায়, কোনো অঙ্ক যদি পরিমাণ বোঝায় সেটা অটোমেটিক একটা সংখ্যা। ওকে, আচ্ছা এছাড়া যদি একের অধিক অঙ্ক মিলিত হয়, মনে করেন যে এই যে 1 0 তাহলে 10, এটা কি একটা সংখ্যা? 1 1 এটা সংখ্যা, 1 2 সংখ্যা। মানে কি? একের অধিক অঙ্ক একসাথে মিলিত হয়ে যদি পরিমাণ প্রকাশ করে তাহলে সেটাও কি? সংখ্যা। তারা বুঝতে পেরেছেন? তার মানে 0 থেকে 9 পর্যন্ত এগুলো প্রথমত অঙ্ক, আবার এগুলো কখনো কখনো সংখ্যা প্রকাশ করতে পারে। আর যদি একের অধিক অঙ্ক মিলিত হয় তখন কি সেটা হচ্ছে সংখ্যা। এখন সংখ্যা আর অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা প্রত্যেকে বলবেন। সংখ্যা আর অঙ্ক, ঠিক আছে, সংখ্যা অঙ্ক। আমি যদি বলি যে এই যে 233, এটা কি একটা সংখ্যা? এখানে কয়টি অঙ্ক আছে? কয়টি অঙ্ক আছে এখানে কয়টি অঙ্ক? 3টি অঙ্ক আছে। 3টি অঙ্ক আছে, তাই না? আচ্ছা এখন আসেন, তার মানে অঙ্ক সংখ্যা বুঝলাম। এখন আসেন আমরা যে স্থানীয় মান ও স্বকীয় মান কি সেটা দেখবো। ঠিক আছে, এই ফাঁকে দেখেন সংখ্যার একটা আমি অলরেডি বলে ফেলছি যে অঙ্ক দ্বারা পরিমাণ বোঝালে সংখ্যা হয়। অঙ্ক দ্বারা পরিমাণ বোঝালে কি হয়? সংখ্যা হয়। যেমন 2টি কলম, 3টি আম, যদি অঙ্ক দ্বারা পরিমাণ বোঝায় তাহলে সেটা কি হবে? সংখ্যা হবে। ওকে, আচ্ছা এখন আসেন যে সংখ্যার স্থানীয় মান এবং স্বকীয় মানটা কি। স্থানীয় মান আমরা পড়ছি না ছোটবেলা, একক, দশক, শতক,
মানে সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো পড়ছেন না? এগুলো একেবারে সিম্পল ধারণা। এইগুলোর উপর নির্ভর করে স্থানীয় মান আর স্বকীয় মান। খেয়াল করেন, এই যে প্রথম 6, দ্বিতীয় 6, তৃতীয় 6, এই তিনটার ভ্যালু কি দেখেন। এটা কি একক, এটা দশক, এটা শতক। এইভাবে কি মানে একক, দশক, শতক, সহস্র, অযুত, নিযুত, এইভাবে সব কোটি পর্যন্ত আপনি পড়লেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে প্রথম 6টা, প্রথম 6 মানে একক, এটা স্থানীয় মান কি হবে? স্থানীয় মান নির্ভর করে স্থানের কারণে। প্রথম একক, এর সাথে 1 গুণ করবেন, 1 গুণ করলে কত হয়? 6 হয়। তার মানে কি এই প্রথম 6-এর ভ্যালু হচ্ছে 6, দ্বিতীয় 6টা এর সাথে 10 গুণ করবেন, 10 গুণ করলে কত হয়? এই যে দেখেন 60 হয়। তার মানে এই দ্বিতীয় 6-এর ভ্যালু হচ্ছে 60, তৃতীয়টার সাথে 100 গুণ করবেন, তার মানে কত হবে? 600। এইভাবে 4 নাম্বার থাকলে 1000 গুণ করব, 5 নাম্বার থাকলে 10,000 গুণ করব। এইভাবে আমরা গুণ করে করে স্থানীয় মানটা বের করব। স্থানীয় মানটা বের করা যাবে। স্থানীয় মান কি বের করা যাবে? তার মানে প্রথম 6-এর 6, তারপরে 60, তারপরে 600, 6000, তারপরে 60,000, এইভাবে। কথা বুঝতে পেরেছেন? অঙ্ক ধারা যদি পরিমাণ বোঝায়, লিখে দিছি দুটি কলম, 3টি আম, পরিমাণ বুঝাইলে সেটা কি হবে? আচ্ছা, আলামিন স্যার লাইভ ক্লাসের নোটিশ পাইনি, লিঙ্ক ওর আপসে হোয়াটসঅ্যাপে পাই নাই। লাইভ ক্লাসে নোটিশ পাওয়ার কোনো দরকার নেই, আপনারা সরাসরি রুটিন টাইমে এই গ্রুপে চলে আসবেন। এসে এই যে দেখেন আমার যে আইডি থেকে লাইভ হচ্ছে, যে রিয়াজ আহমেদ, এই আইডিতে ক্লিক করবেন, তাহলে আপনি লাইভ ক্লাসটি পেয়ে যাবেন। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে আমরা স্থানীয় মানটা বুঝলাম যে একটা সংখ্যার মধ্যে এই যে স্থানের কারণে, অঙ্কগুলোর স্থানের কারণে যেই মান হয় সেটা হচ্ছে স্থানীয় মান। ওকে, আচ্ছা, স্বকীয় মানটা কি? স্বকীয় মান, আচ্ছা দেখেন, স্থানীয় মান, স্থানের ইংরেজি হচ্ছে কি? স্থানের ইংরেজি দেখেন, এখানে একটা অঙ্ক রেখেছি, যা সাম অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেজ ভ্যালু। এই যে স্থানের ইংরেজি হচ্ছে কি? প্লেস। এই জন্য এটা হচ্ছে প্লেস ভ্যালু, স্থানীয় মান, প্লেস ভ্যালু। আর স্বকীয় মান একটা মানে একটা অঙ্ক নিজের যেই মান সেটা হচ্ছে তার স্বকীয় মান। এর ইংরেজি হচ্ছে ফেজ ভ্যালু। খেয়াল করেন, ফেজ ভ্যালু। এটা চাকরির পরীক্ষায় আসে যে প্লেস ভ্যালু অ্যান্ড ফেজ ভ্যালু। খেয়াল করেন, এই যে 6, এটা দেখতে কত? 6, তার মানে এর ভ্যালু 6। এই 6-এর ভ্যালু কত? এর ভ্যালুও 6। এই 6-এর ভ্যালু কত? এর ভ্যালুও 6। মানে একটা অঙ্কের যেই ভ্যালুটা, একেবারে নিজস্ব যে ভ্যালুটা, স্থানের উপরে নির্ভর করে নয়, সেটা হচ্ছে তার স্বকীয় মান বা ফেজ ভ্যালু। ফেজ মানে এই যেটা দেখে, মানে চেহারা দেখে যেটা বোঝা যাচ্ছে, সেটি হচ্ছে তার ফেজ ভ্যালু। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন, আপনাদের জন্য একটা প্রশ্ন হচ্ছে যে সাম অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেজ ভ্যালু অফ 5 ইন এই সংখ্যাটা, মানে 4538 এই সংখ্যার মধ্যে 5-এর ফেজ ভ্যালু এবং প্লেস ভ্যালুর সাম মানে সমষ্টি কত? প্রত্যেকে উত্তরটা কমেন্টে দেখি বলেন, প্রত্যেকে বলেন। বুঝতে পেরেছেন? এই যে অলরেডি অনেকে বলছেন যে 505। হ্যাঁ, খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের সংখ্যাটা। তাহলে 5-এর স্থানীয় মান হচ্ছে 500, যেহেতু একক, দশক, শতক, মানে কি 100 গুণ করলাম, সাথে এর ফেজ ভ্যালু 5, তাহলে দুটার সমষ্টি সাম কত? 505। পারা যাবে কিনা বলেন? সহজ না? আচ্ছা, স্বপ্নের রাজকন্যা স্যার, আমাদের ম্যাথগুলো কি ধারাবাহিকভাবে শেষ হবে? হ্যাঁ, ধারাবাহিকভাবে। এই যে আমার ক্লাস রুটিনটা ফলো করলেই চলবে। আমরা একেবারে ধারাবাহিকভাবে কোন টপিকের পরে কোন টপিক পড়া উচিত সেটা আমরা সাজিয়ে রেখেছি সুন্দরভাবে। আপনার বেসিকটা কিভাবে গড়তে হবে, মানে আপনি যখন একটা বাড়ি করবেন, প্রথমে ফাউন্ডেশন, তারপর হচ্ছে আপনার নিচতলা গাঁথবেন, দোতলা গাঁথবেন, তিনতলা গাঁথবেন, এইভাবে আমরা তৈরি করে রেখেছি। কোনো টেনশনের কিছু নেই। ওকে, আচ্ছা, এখন আসেন
যে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, আর এটা হচ্ছে কি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। আচ্ছা, বাস্তব সংখ্যার এর উল্টা কনসেপ্টটা মূলত হবে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা, যদিও আমাদের অনেক বইগুলোতে যে অবাস্তব সংখ্যা আর জটিল সংখ্যাকে প্রায় কাছাকাছি রাখা হয়েছে, কাছাকাছিভাবে দেখা হয়েছে, কিন্তু এটা একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমি ধরে দিচ্ছি, ওকে। আচ্ছা, বাস্তব সংখ্যা কি? আমরা কি এই ছোটবেলা বইয়ে এই সংখ্যা রেখা দেখছেন? এই সংখ্যা রেখা, এই যে দেখেন এখানে সংখ্যা রেখা, এই যে 0, তারপর এদিকে প্লাসের 1, প্লাসের 2, প্লাসের 3, এইভাবে কি প্লাসের ইনফিনিটি পর্যন্ত। আর এইভাবে আসলে মাইনাসের 1, মাইনাসের 2, মাইনাসের 3, মাইনাসের ইনফিনিটি পর্যন্ত। এই যে সংখ্যা রেখায় যে সংখ্যায় স্থাপন করা যায়, চিন্তা করা যায়, এই সকল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। দেখেন এখানে আপনি ধনাত্মক সকল সংখ্যা পাচ্ছেন, এখানে ঋণাত্মক সকল সংখ্যা পাচ্ছেন। এই যে 1, 2, 3 এগুলো কি পূর্ণ সংখ্যা, কিন্তু এই পূর্ণ সংখ্যার মাঝে অনেক সংখ্যা আছে। যেমন একটা প্রশ্ন আমি প্রায় সময় জিজ্ঞেস করি, যে আমি যদি বলি যে মনে করেন যে এই যে একটা সংখ্যা রেখা, ফর এক্সাম্পল এখানে 1, এখানে 2, এখানে 3, আমি যদি বলি এই যে 1 আর 3-এর মাঝখানে কয়টি সংখ্যা আছে? কয়টি সংখ্যা আছে দেখি, উত্তর দেন সবাই। 1 আর 3-এর মাঝখানে কয়টি সংখ্যা আছে? 1 আর 3-এর মাঝখানে কয়টি সংখ্যা আছে? সবাই উত্তর দেন দ্রুত, দেখি 1 আর 3-এর মাঝখানে কয়টি সংখ্যা আছে? দ্রুত, এটা দ্রুত উত্তর দিবেন, দ্রুত। প্রদীপ রায় একজন বলছে গ্রুপে কিভাবে অ্যাড হবো? আপনি কোথায় আছেন এখন? আপনি তো গ্রুপেই আছেন। গুড, আমার যারা আগে ক্লাস করছে আমি চিনতে পারছি, যেমন মেহেদি হাসান খোকন ভাই, এবার প্রাথমিকে তিনি টিকেছেন, হ্যাঁ ওই দিন আমাকে মেসেজ দিয়েছেন, উনি পারছে। অসীম, ইনফিনিটি, অসংখ্য, একজন ভুল করছে, তিনি নতুন ভর্তি হয়েছেন। আফরিন আঞ্জুম, আপনি নতুন ভর্তি হয়েছেন তাই না? আপনি ভুল করছেন, উত্তর দিয়েছেন একটি। ইয়াসিন আরাফাত উত্তর দিচ্ছে একটি। যারা আমার আগের স্টুডেন্ট তারা মোটামুটি সবাই হচ্ছে উত্তর দিচ্ছে ঠিক আছে। তারপর হচ্ছে জান্নাত উত্তর দিচ্ছে একটি, তারপর হচ্ছে শামসুন্নাহর উত্তর দিচ্ছেন একটি না। খেয়াল করেন 1 আর 3-এর মাঝখানে এখানে আমি বলছি কয়টি সংখ্যা আছে, খেয়াল করেন কয়টি সংখ্যা আছে, সংখ্যা আছে। আচ্ছা খেয়াল করেন 1 আর 3-এর মাঝখানে আপনি দেখতেছেন যে পূর্ণ সংখ্যা আছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কি 2টি। এর মাঝখানে 1 আর 3-এর মাঝখানে এই সংখ্যাগুলো কই গেছে? 1.5, 1.6, 1.7, এইভাবে যদি 1.000001 এভাবে দশমিক সংখ্যা চিন্তা করেন, 1 আর 3-এর মাঝখানে কোটি 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 নয় আরো বেশি 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 সংখ্যা আছে, মানে যেটা আপনি জীবনেও গুণে শেষ করতে পারবেন না। সেটা কি? অসীম বা ইনফিনিটি। কথা বুঝতে পেরেছেন? অসীম বা ইনফিনিটি, ওকে। এত সংখ্যা এখানে আছে, তার মানে আপনি যে জায়গায় ভুল করছেন সেটা হচ্ছে কি, আপনি জাস্ট পূর্ণ সংখ্যা চিন্তা করছেন। সংখ্যা বললে কি আপনি শুধু পূর্ণ সংখ্যা চিন্তা করবেন? আমি যদি বলি যে আপনার গ্রামে মানুষ আছে কতজন, আপনি কি শুধু পুরুষ মানুষ চিন্তা করবেন, নাকি শুধু নারী চিন্তা করবেন, নাকি শিশু চিন্তা করবেন, নাকি বৃদ্ধ চিন্তা করবেন? কোনটা চিন্তা করবেন? আমি যদি বলি মানুষ কতজন আছে, তখন আপনার গ্রামের আপনি সকল মানুষকে কিন্তু চিন্তা করবেন, তাই না? সকল মানুষকে চিন্তা করবেন না। আমি বলছি এখানে সংখ্যা কয়টি আছে, তখন আপনি কেন বোকার মতো এটা চিন্তা করেন শুধু পূর্ণ সংখ্যা? আপনি চিন্তা করতে হবে সংখ্যা মানে জগতের যত সংখ্যা আছে এর মধ্যে সকল সংখ্যা। এখানে মানে কি, এখানে দশমিক সংখ্যা আছে, এই মানে পূর্ণ সংখ্যা আছে, সকল সংখ্যাই তো আছে, তার মানে সব সংখ্যায় চিন্তা করতে হবে। কথা ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তার মানে বাস্তব সংখ্যা হচ্ছে এই সংখ্যা রেখায় স্থান পায় এমন সকল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। আর অবাস্তব কি? ঠিক তার উল্টাটা, যেটা আসলে বাস্তবে সম্ভব নয়, অবাস্তব ঘটনা। আমি যদি বলি যে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কি বাস্তবে সম্ভব? এই অবাস্তবটা হচ্ছে এক কথায় ঘোড়ার ডিম, মানে যেটা সম্ভব নয়, মানে বাস্তবের উল্টাটা কি? উল্টাটা কি? অবাস্তব, তাই না? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন যে জটিল সংখ্যাটা, হ্যাঁ আমরা একটু বোঝার চেষ্টা করি। জটিল সংখ্যা হলো সংখ্যা পদ্ধতির একটি উপাদান যা প্রকৃত সংখ্যাগুলোকে নির্দেশিত একটি নির্দিষ্ট উপাদানের সাথে প্রসারিত করে থাকে। এক কথায় বলতে গেলে খেয়াল করেন, আমি যদি একটা এখানে এরকম চিন্তা করি যে x² + 1 = 0, আর আমি
যদি আপনাকে বলি যে এই এক্স স্কোয়ারের মানটা বের করতে হবে, তাহলে কি করবেন, এই -1 এই ওয়ানটা এই পাশে পাঠিয়ে দিবেন -1, আর এক্স এর মান যদি বের করতে চান তখন কি হবে, এই যে -1কে রুট করতে হবে। খেয়াল করেন এই যে -1 এর উপরে রুট বা ঘুরিয়ে বললে -1কে বর্গমূল করা, এই যে এটার কোনো বাস্তব কোনো ভ্যালু নাই, সেটা হচ্ছে অবাস্তব। এটা আপনি ক্যালকুলেটর টিপ দেন, গুগল করেন, চ্যাট জিপিটি করেন, এটার কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। তার মানে এটা হচ্ছে একটা অবাস্তব মানে ভ্যালু। ওকে, আচ্ছা, এই যে অবাস্তব ভ্যালুটা খেয়াল করেন, এটাকেই বলা হচ্ছে, এই এতটুকুই বলা হচ্ছে এতটুকুই বলা হচ্ছে আই বা ইমাজিনারি নাম্বার। আই দিয়া ইমাজিনারি নাম্বার বলা হচ্ছে। এই যে আই মানে কি, √(-1), √(-1), তাইলে এই জায়গাটা খেয়াল করেন, তার মানে এই এক্সটাই আই, তার মানে এই খেয়াল করেন আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই স্কোয়ার, এই যে দেখেন আই স্কোয়ার মানে হচ্ছে -1। কথা বুঝতে পেরেছেন? তার মানে এই যে আই যদি কোনো সংখ্যার সাথে থাকে তার মানে সেটা হচ্ছে অবাস্তব বা ইমাজিনারি নাম্বার, আর যখন বাস্তব আর অবাস্তব মিলে কোনো সংখ্যা তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স বা জটিল। ফর এক্সাম্পল আমি বললাম এই যে 3 কি, এটা বাস্তব সংখ্যা তাই না, 3 যেটা বাস্তবে পাওয়া যায়। আমি যদি এরকম একটা দেই, মনে করেন যে এই যে 3 যোগ মনে করেন যে আই, তার মানে এটা কি, মানে বাস্তব অবাস্তব মিলে হয়েছে। আবার এরকম যদি দেই 3i + 2i, এটা কি দেখেন, এই যে এতটুকু হচ্ছে বাস্তব, এটা অবাস্তব, এতটুকু বাস্তব, এটা অবাস্তব, মানে এই সংখ্যাগুলো হচ্ছে জটিল সংখ্যা, মানে কমপ্লেক্স, মানে বাস্তব আর অবাস্তবের সংমিশ্রণে যেটা হয় সেটা হচ্ছে কি কমপ্লেক্স বা জটিল সংখ্যা। কথা ক্লিয়ার? আর শুধু অবাস্তব যদি বলে তার মানে এই যে আইটা হচ্ছে অবাস্তব, যে ইমাজিনারি নাম্বার। কথা ক্লিয়ার, বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। যারা একটু দুর্বল আছেন, জটিল সংখ্যাটা একটু মানে প্যাচ লাগতে পারে, যারা শুধু বিসিএস ব্যাংক তারপর হচ্ছে ভালো ভালো চাকরির পরীক্ষা দিবেন, নবম দশম গ্রেড, তারা এটা একটু ফিল করবেন। ওকে, বাস্তব সংখ্যা বুঝি নাই, বাস্তব সংখ্যা বুঝেন নাই, এক কথায় এই যে সংখ্যা রেখার মধ্যে যত সংখ্যা আছে, +1, +2 এর মধ্যে দশমিক সংখ্যা সহ, -1, -2, সংখ্যা রেখায় যত সংখ্যা চিন্তা করা যায়, মানে বাস্তবে যেই সংখ্যা চিন্তা করতে পারেন আপনি, একটা সংখ্যা বলেন মনে মনে, -2, -3, -5, -10, সবই হচ্ছে বাস্তব, আর যেটা সম্ভব নয় সেটাই হচ্ছে অবাস্তব। ওকে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এই যে দেখেন আপনার যদি এরকম কোনো ইয়া থাকে যে এই যে a + IB, এটা কি, এটা হচ্ছে এখানে a এবং b, দেখেন a এবং b হচ্ছে বাস্তব। যদি এরকম থাকে, দেখেন এটাকে আমি এভাবে লিখতেছি যে 3 + 2i, তার মানে এখানে এই 3 এবং 2 তো বাস্তব, আইটাও বাস্তব, মানে এটা একটা জটিল সংখ্যা। ওকে, আচ্ছা, এখন আসেন নিচে কোনটি বাস্তব সংখ্যা নয়। এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষা 2023 সালে আসছে, মানে এটা হচ্ছে ডিপ্লোমা যারা পাশ করে তাদের একটা চাকরির পরীক্ষা। বলছে যে কোনটি বাস্তব নয়। আমরা অলরেডি দেখিয়েছি একটু আগে যে রুটের ভিতরে যখন ঋণাত্মক কোনো সংখ্যা থাকে, মনে করেন যে মাইনাসের, আমি এখানে দিলাম যে -a, রুটের ভিতরে -a মানে কি যে কোনো একটা ভ্যালু, একটি বাস্তব মান যে কোনো একটা ভ্যালু থাকে। তার মানে এখানে কোনটা উত্তর হবে বলেন তো, কোনটা উত্তর হবে? আচ্ছা, নীল আকাশ এতক্ষণে কমেন্ট করছে ফেজ ভ্যালু অঙ্কটা বুঝি নাই। আপনি ওই সময় প্রশ্ন করবেন, আর অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি না বোঝেন আমাদের রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাস থেকে দ্বিতীয়বার দেখবেন। হ্যাঁ, যারা প্রথমবার বুঝবেন না তারা দ্বিতীয়বার দেখবেন। আচ্ছা, আয়ের কথা বুঝি নাই, আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ, তাড়াহুড়া নাই, আস্তে আস্তে বুঝবেন, এটা জটিল কনসেপ্ট তো, আস্তে আস্তে বুঝবেন। ওকে, আচ্ছা, তার মানে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের উত্তর। মানে কি, এক কথায় রুটের ভিতরে যখন মানে ঋণাত্মক সংখ্যা থাকবে তাহলে সেটা হচ্ছে অবাস্তব, এটা বাস্তবে সম্ভব না। আপনি ক্যালকুলেটর করেন, ক্যালকুলেটর এটা টিপ দেন, দেখবেন যে কোনো ভ্যালু আসে না। ক্যালকুলেটর টিপ দেন, দেখবেন যে কোনো ভ্যালু আসে না। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা আসছে হচ্ছে 44 BCS এর প্রিলিতে। দেখেন এখানে কি বলা আছে, আয়ের উপরে পাওয়ার দেওয়া আছে কি -49, এই জায়গায় এটা জানতে হলে আপনাকে সূচকের একটা সূত্র জানতে হবে।
সূচকের একটা সূত্র জানতে হবে, সূচকের সূত্রটা কিরকম দেখেন, এ টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে, এ টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে, এটাকে কিভাবে লিখতে পারি খেয়াল করেন, এখানে এ একটা ভ্যালু মাইনাস এন আরেকটা ভ্যালু, এরকম থাকলে আমরা এটা এইভাবে লিখবো ভগ্নাংশের মতো করে। এই যে দেখেন মাইনাসের কারণে মনে করেন যে ভগ্নাংশ চিহ্ন দিলাম, তারপরে মাইনাসটা বাদ দিলে কি থাকে, এই মাইনাসটা জাস্ট আমি আঙ্গুল দিয়ে ধরলাম, তাহলে কি থাকে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন নিচে লিখে দিবেন আর উপরে লিখবেন হচ্ছে 1। তাহলে সেম ভাবে মনে করেন যে আমি যদি এখানে করি যে মনে করেন যে টু দি পাওয়ার -3, তাহলে আমি এটা কি লিখবো খেয়াল করেন, আমি এই যে এটা এর জায়গায় 2 এর জায়গায় 3 আছে, তাহলে মাইনাসের জন্য আমি ভগ্নাংশ দিলাম, তারপরে যা আছে তা লিখেন মাইনাসটা ছাড়া, উপরে দেন হচ্ছে আপনি 1, উপরে দেন 1। আচ্ছা এখন খেয়াল করেন এই যে 2 এর উপরে পাওয়ার 3, এটাকে আমি এইভাবে লিখতে পারি, সরাসরি 8 লিখতে পারি, তার মানে 1/8। এখন কি এটা বুঝছেন? তাহলে সেম ভাবে আমি যদি এইটা চিন্তা করি, এটা যদি চিন্তা করি, তাহলে আমি এটা কি লিখতে পারি খেয়াল করেন তো, এটা চিন্তা করেন, এই মাইনাসের কারণে ভগ্নাংশ দিলাম, তারপরে আই টু দি পাওয়ার 49 লিখতে পারি আর উপরে 1, এটা লিখতে পারি কিনা বলেন তো, সেম ভাবে লিখলাম। তাহলে এখন আসেন, এখন এটার জন্য আমি কি লিখলাম যে আই টু দি পাওয়ার 49 উপরে 1, ওকে। আচ্ছা এখন আসেন, আমরা একটু আগেই জটিল সংখ্যার একটা কনসেপ্ট দেখলাম যে এরকম, যে যদি আই স্কোয়ার হয় তারপর একটা -1, আই স্কোয়ার মানে কি -1, তাই না? আচ্ছা এখন খেয়াল করেন আই স্কোয়ার হচ্ছে -1, এখন আমি যদি এই যে -1টাকে প্লাস করতে চাই, -1টাকে যদি আমি প্লাস করতে চাই, তাহলে কি করব, উভয় পাশকে আপনি আবার কি করেন বর্গ করেন, এখানে আই স্কোয়ারকে আবার বর্গ করলাম, আর এখানে এই যে 1 -1 এটাকে উভয় পাশকে বর্গ করলাম, তার মানে কি হচ্ছে আই স্কোয়ার, খেয়াল করেন এখানে একটা 2 এখানে একটা 2, তার মানে 2 দিয়ে গুণ করলে 4, আর এখানে -1 কে স্কোয়ার করলে কত হয়, -1 কে স্কোয়ার মানে -1 গুণন -1, তার মানে কি হচ্ছে প্লাসের 1 হচ্ছে, তাই না? আচ্ছা এখন তার মানে এটা হচ্ছে প্লাসের 1, তার মানে কি দেখেন আই টু দি পাওয়ার 4 হইলে প্লাসের 1 হয়, এতটুকু ক্লিয়ার? এখন এখানে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি খেয়াল করেন, আমি এই যে এখানে আইয়ের উপরে 49 পাওয়ার, তার মানে কি 49টা আই গুণ আকারে আছে, এটা কি বুঝেন? আইয়ের উপরে পাওয়ার 49 মানে কি 49টা আই গুণ আকারে আছে, ওকে। তার মানে দেখেন আমি এখানে এই যে আইয়ের উপরে 4 লিখলাম, মানে এখানে 4টা আই নিলাম। এখন খেয়াল করেন 49-এর মধ্যে এরকম কয়টা 4 আছে, 4 12 48, 4 12 48, আমি যদি এখানে 12 দিই, তার মানে এখানে দেখেন এই যে 4 12 48টা আই চলে গেল, আরেকটা আই রয়ে গেল, রেখে দেন, আর উপরে 1 ছিল 1। এখন দেখেন এই এতটুকুর ভ্যালু কত, আই টু দি পাওয়ার 4 এতটুকুর ভ্যালু কত বলেন তো, আই টু দি পাওয়ার 4 এতটুকুর ভ্যালু কত, এতটুকুর ভ্যালু দেখেন আমরা অলরেডি দেখলাম যে আই টু দি পাওয়ার 4 হইলে 1 হয়, তার মানে এই এতটুকুর ভ্যালু হচ্ছে 1, আর 1 এর উপরে পাওয়ার কত 12, তার মানে এই 1 এর উপরে পাওয়ার 12, আগের এক যা ছিল এক দেন, তার মানে এতটুকুর ভ্যালু হচ্ছে 1 এর উপরে 12 মানে কি 1, তার মানে এতটুকুর ভ্যালু 1। এখন দেখেন তার মানে কি দাঁড়াইলো জিনিসটা, উপরে 1 নিচে আই। আচ্ছা এখন দেখেন 1/i আমার কি আছে কোথাও অপশনে কিন্তু এভাবে নাই, তাহলে এই নিচের আই দূর করতে হবে, আই দূর করতে হলে কি করব আমি, এখন আমি এই নিচে আই দিয়ে গুণ দিব, উপরে আই দিয়ে গুণ দিব, তাহলে নিচে আই দিয়ে গুণ দিলাম, কি হইলো আই এ গুণ করলে কি হয় আই স্কোয়ার হয়, আর উপরে কি হচ্ছে শুধু আই 1 এর সাথে গুণ করলে। এখন দেখেন এইভাবেও কি আছে অপশনে নাই, এখন এই নিচের আই স্কোয়ারটা আমি দূর করতেছি, দেখেন আই স্কোয়ার মানে কত জানি আমরা -1, খেয়াল করেন -1, তাহলে এই জায়গায় দেখেন নিচে -1 উপরে হচ্ছে আই, তাহলে আমার নিচের -1, তার মানে আলটিমেট কি হচ্ছে -i, এতটুকু হচ্ছে আমাদের উত্তর, কথা বুঝছেন? এখন বলেন এটা কি দুর্বল স্টুডেন্ট যারা একেবারে দুর্বল তাদের কি দরকার আছে, দুর্বলদের কি এটা দরকার আছে? এটা হচ্ছে শুধুমাত্র নবম দশম গ্রেডের যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য, সবার তো সব দরকার নেই ভাই, সবার তো সব দরকার নেই, দরকার আছে। আচ্ছা একজন বলছে পলাশ কুমার রায় এত সময় পাবো কি,
আপনি তো এক অঙ্কে পরীক্ষার হলে তো অনেক অঙ্ক আসবে যে আপনি দেখা মতো উত্তর করবেন, আপনি সব অঙ্কে তো সময় আপনার যাবে না, আপনি কোনোটাতে সময় একটু বেশি যাবে, কোনোটা কম যাবে। আর এখানে অনেক সময় লাগছে, এত সময় তো লাগবে না। আপনি যখন, আমি তো এখন করাইছি, আমার 5 লাখ টাকার বোর্ড, আমি কি এনে ধাপাধাপ লিখবো? আপনি তো পরীক্ষায় 2 টাকার খাতা আপনার, আপনি তো ধাপাধাপ লিখবেন। আপনি কথা বোঝেন নাই? আপনি এখানে তো আমি খুব স্লোলি বুঝাইছি, আমার সময় লাগছে, কিন্তু যখন আমি অঙ্কটা পরীক্ষার হলে করি, এটা তো আমার 30 সেকেন্ড লাগে, 30 সেকেন্ড। তো 30 সেকেন্ড সময় তো আপনি অনায়াসে পাবেন। কথা বুঝছেন? আচ্ছা, যারা তারপরেও বুঝেন নাই, পুরো অঙ্ক আছে, ক্লাস আছে, রেকর্ড ক্লাস আছে, আপনি বারবার দেখবেন, ঠিক আছে? আর এটা সবার দরকার নেই, সবার দরকার নেই বলেই দিছি, দুর্বলদের দরকার নাই, শুধু নবম দশম গ্রেডের চাকরি যারা পরীক্ষা দিবেন তাদের জন্য। ওকে, চলুন নেক্সট। জটিল সংখ্যা মানে জটিল, এখানে সবার মাথা কামানোর দরকার নাই, আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক। আচ্ছা, এই প্রশ্নটা আসছে 41তম বিসিএস এ, খেয়াল করেন, এটা একটু মনোযোগ দেন। এই প্রশ্নটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করছে কোথায় জানেন? তারা কি করছে, যে এই যে √-8 গুণন √-2, তারা কি করছে, এই যে এই √-8 √-2 প্রথমে গুণ করে দিচ্ছে, গুণ করলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। আর এই যে 8 দোকানের 16, তার মানে এই যে তারা এটা করছে যে প্লাসের 16কে যদি বর্গমূল করি তার মানে 4 হয়, তার মানে তারা যেটা করছে এটা দাঁড়াইছে উত্তর। অনেকে এইভাবে চিন্তা করছে যে অঙ্ক তো সহজে আসছে, এইভাবে দাঁড়িয়ে চলে আসছে যে অঙ্ক হয়ে গেছে, কিন্তু না। যখন রুটের ভিতরে মাইনাস থাকে, আপনাকে কি চিন্তা করতে হবে? রুটের ভিতরে মাইনাস থাকলে আপনাকে চিন্তা করতে হবে অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা চিন্তা করতে হবে, অবাস্তব সংখ্যা চিন্তা করতে হবে। এটা মাথায় রাখলে রুটের ভিতরে মাইনাস দেখলে আপনাকে চিন্তা করতে হবে অবাস্তব। আচ্ছা, তাহলে অবাস্তবের মতো করে চিন্তা করি আসেন, অবাস্তবের মতো করে চিন্তা করি আসেন। যারা 4 দেখাইছেন ভুল করছেন, ওকে। আচ্ছা, এখন আসেন অবাস্তব যদি চিন্তা করি। আমরা একটু আগেই দেখলাম যে এই যে i² সমান -1, ভাই এতটুকু মাথায় সেট করেন, একটু পরে তো বলবেন যে বুঝি না বুঝি না, আগের থেকেই তো প্রশ্ন রেডি রাখেন যে একটু পরে কমেন্ট করবো যে বুঝি না, কিন্তু বোঝার চেষ্টা তো করেন না, বোঝার চেষ্টা করেন। ওকে, i² মানে -1, তার মানে i মানে কি হবে, i মানে হচ্ছে এতটুকু। আমি যখন স্কোয়ারটাকে ওই পারে চিন্তা করবো তো এই পারে এলে রুট হয়ে যাবে, তার মানে কি i² মানে -1, তার মানে i মানে কি √-1। ওকে, আচ্ছা, √-1। এখন দেখেন, আমি এই যে √-8 কে আমি এইভাবে লিখতে পারি, দেখেন -1 গুণন 8, এটাকে এভাবে লেখা যায়, লিখলাম। সেম ভাবে এটাকে কি এভাবে লেখা যায় যে -1 গুণন 2। -8 মানে কি, এখানে একটা মাইনাসের 1 গুণ দিয়ে আমি প্লাসের 8 দিতে পারি। সেম ভাবে -2 মানে কি -1 গুণন 2 লিখতে পারি, লিখলাম। এখন দেখেন, এখানে দুইটা মানে সংখ্যা আছে, একটা হচ্ছে এই যে এটা একটা, সেম ভাবে এটা একটা, তাই না? দুইটা সংখ্যা গুণ আকারে আছে। এখন গুণ থাকলে যদি উপরে রুট থাকে, এই রুটটা দুজনকে আলাদা আলাদাভাবে ভাগ মানে দেওয়া যায়। মনে করেন যে এরকম একটা জিনিস আছে যে a গুণন b, এটার উপর যদি রুট থাকে, আপনি এটা এইভাবে লিখতে পারবেন যে √a গুণন √b, মানে এই যে একটা রুট ছিল মাঝখানে গুণ চিহ্ন, এই রুটটা দুজনকে আলাদা আলাদা আপনি দিতে পারবেন মাঝখানে গুণ চিহ্ন রেখে। ওকে, তাহলে খেয়াল করেন, আমি এখন এই যে রুটটা -1 উপরে দিচ্ছি, তারপর হচ্ছে 8 উপরে দিচ্ছি, গেল এতটুকু, তারপরে দেন এটা, তারপরে হচ্ছে এই রুটটা -1 উপরে দিচ্ছি, তারপর হচ্ছে 2 উপরে দিচ্ছি। এখন আসেন কেন দিলাম, এই যে এই এতটুকুর ভ্যালু কত বলেন, এখন আপনারাই বলবেন এতটুকুর ভ্যালু কত? আমরা একটু আগে দেখলাম যে মাইনাস মানে -1 যদি রুট হয়, -1 রুট হলে এটা ভ্যালু কত, i, তার মানে এতটুকুর ভ্যালু হচ্ছে আমার i, এরপরে এতটুকুর ভ্যালু হচ্ছে আমার i। ওকে, আচ্ছা, এখন আর এইটা গুণ করলে কত হয় বলেন তো, এইটা গুণ করলে কত হয়, এইটা গুণ করলে, আচ্ছা আপনি এটা রেখে দেন, পাশে রেখে দেন, এক লাইন বাড়াই, হ্যাঁ, এক লাইন বাড়াই। এখন দেখেন এই i গুণ করলে i² আর এইটা যদি গুণ করেন, দেখেন এই দুইটা মানে এখানে 8 এখানে মানে 2, তার মানে 8 দোকানে 16, তার মানে এই যে √16। আচ্ছা, এই যে i² এর ভ্যালু কত, এই যে -1, তাহলে -1 বসান। আর এই যে দেখেন এখানে √16, এটা মানে কি √16 মানে কি √16 4, তার মানে কি -1 গুণন 4 মানে কি -4। এটা কি বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছেন? এখন বুঝতে পারছেন কিনা বলেন? মুমিনুল ইসলাম ইন্টারে যারা সায়েন্স পড়ছে ওরা ভালো বুঝবে, বাকিদের জন্য একটু কঠিন এগুলো। এই অঙ্কগুলো প্রথম ক্লাসে না করিয়ে কিছুদিন পর করালে ভালো হতো। আচ্ছা
হ্যাঁ, এটা আমাদের অঙ্ক সংখ্যার আলোচনা। হ্যাঁ, আপনি প্রথম ক্লাসেই, কারণ এটা অন্য কোনো টপিকে ঢুকানো যাবে না, এটা আজকের আলোচনা, কথা বুঝছেন? এটা আপনি এরপরে অঙ্ক সংখ্যার আলোচনা শেষ হলে আর কোথায় করবেন? এটা এই জায়গায় করতে হবে, কিছু করার নাই। এটা যারা আগে থেকে জানেন না তাদের জন্য নতুন, তারা 10 দিন পরে পড়াইলো তাদের জন্য নতুন হবে, 20 নাম্বার ক্লাসে পড়াইলো তাদের জন্য নতুন হবে, যখনই পড়ায় তার জন্য নতুন হবে, কথা বুঝছেন? এটা এমন নাই যে স্যার আগের মানে বেসিকগুলো ক্লিয়ার করে এটা পড়ান, এটার বেসিকটাই হঠাৎ। এটা আপনি যদি আমি আরো 10টা ক্লাস করানোর পরেও যদি এটা পড়াই, এটা নতুনই লাগবে, কথা ঠিক কিনা বলেন? যিনি বলছেন যে এটা প্রথম ক্লাসে পড়ানো উচিত হয় নাই, আপনি মনে করেন যে আমি 21 নম্বর ক্লাসে পড়াইলাম, 21 নম্বর ক্লাসে গিয়ে কি এটা পুরান মনে হবে? এটা নতুনই লাগবে, কথা ক্লিয়ার? তাই যেই টপিকের যে আলোচনা সেটা আজকে অঙ্ক সংখ্যার আলোচনা, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার সাথে কি আসে? অবাস্তব সংখ্যা। তাহলে এটা তো সিকোয়েন্স অনুযায়ী আমাকে পড়াতে হবে। আমি কি লাভ ক্ষতির ক্লাসের পরে পড়াবো যে সবাইকে একটু মানে বয়স্ক বানাই নেই, একটু মানে সবাই পুরাতন হোক? না, কথা ক্লিয়ার? যারা বুঝবে বুঝবে, যারা বুঝবে না তারা পরবর্তীতে বারবার দেখবেন। আই এর মান কি সব সময় সেম? হ্যাঁ, আই এর মান কনস্ট্যান্ট, এটা তো। হ্যাঁ, আই মানে এই যে আই স্কোয়ার মানে -1, আর আই মানে এই দেখেন, এইটা মনে রাখবেন, শুধু এই এতটুকু, এটা থেকে তো এটা আসে, এটা থেকে এটা আসে, তাই না? আমার কথাটা ঠিক আছে কিনা? যেই ভাই বলছেন উনি ওনার জায়গায় রাইট, যে উনি হয়তো এটা মনে করছেন, কিন্তু আমার যুক্তি হচ্ছে কি, আমি যদি 30 নাম্বার ক্লাসের পরেও এটা পড়াই, এটা তখনও নতুনই লাগবে, এটা পুরান হবে না, কারণ এটা যিনি প্রথম দেখবেন তার জন্য এটা প্রথমই। ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসেন আমরা অবাস্তব বা জটিল সংখ্যার কিছু ধারণা দিয়ে দিলাম, এখন আসেন বাস্তব সংখ্যার বিস্তারিত। বাস্তব সংখ্যা দেখেন, ইন্টিজার, আপনারা পাশাপাশি যেই টার্মগুলো ইংরেজি গুরুত্বপূর্ণ, আমি ইংরেজিটা রেখেছি এখানে, আপনারা ইংরেজিটা দেখার একটু চেষ্টা করবেন। কারণ কি, অনেকে হয়তো ভাবছেন যে স্যার আমি তো ব্যাংকে চাকরি করবো না, আমার ইংরেজি টার্ম দরকার নেই, ইংরেজি অঙ্ক দরকার নেই। ব্যাংক ছাড়াও নবম দশম গ্রেডের অনেক চাকরির পরীক্ষায় ইংরেজি ম্যাথ আসে, যেমন হচ্ছে দুদুকে, এনএসআইতে, তারপর হচ্ছে বাফেক্সে, অনেক গ্যাস ফিল্ডে ইংরেজি অঙ্ক আসে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার যদি ধারণা হয় শুধু ব্যাংকে ইংরেজি অঙ্ক আসে, এটা ভুল ধারণা। ব্যাংক ছাড়াও অনেক চাকরির পরীক্ষা ইংরেজিতে অঙ্ক আসে, তাই ইংরেজির টার্মগুলো জানা দরকার। আপনি অঙ্ক পারেন কিন্তু ইংরেজির টার্ম না পারার কারণে আপনি পারবেন না। এই জন্য দেখেন, এই যে আপনি পূর্ণ সংখ্যা জানেন, কিন্তু ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। খেয়াল করেন সবাই, এই জিনিসটা সবাই একটু এখন মাথায় সেট করেন। এই যে সংখ্যা রেখাটা, আমাদের সংখ্যা রেখাটা একটু মাথায় সেট করতে হবে। এখানে সংখ্যা রেখাটা দ্রুত সবাই একটু মাথায় সেট করবেন, ঠিক আছে? এটা হচ্ছে মাঝখানে হচ্ছে কি 0, এদিকে গেলে হচ্ছে +1, +2, +3, তারপরে এইভাবে ইনফিনিটি পর্যন্ত। ওকে, আচ্ছা, -1, -2, -3, এভাবে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখন আসেন ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা বলতে গেলে রাউন্ড ফিগার, আমরা বলি না যে 2, 3, 4, 5, 10, 20, 30, 40, এগুলো পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ। তার মানে এই জায়গায় খেয়াল করেন, এই যে মানে মাইনাসের সংখ্যা থেকে শুরু করে প্লাসের সংখ্যা পর্যন্ত যত পূর্ণ সংখ্যা আছে, মানে শূন্য, কিন্তু শূন্য পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তার মানে এই সব হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যা কি বোঝা গেছে? তার মানে পূর্ণ সংখ্যার মানে কে মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন, এটা গেল হোল নাম্বার, বা দেখেন পূর্ণ সংখ্যা আর হচ্ছে হোল নাম্বারটা কাছাকাছি মনে হয়। এই যে হোল নাম্বারটা বা সম্পূর্ণ সংখ্যাটা, এটা মূলত হচ্ছে শূন্য থেকে এর পরে, মানে 0 থেকে 0, +1, +2, +3, এভাবে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে হোল নাম্বার বা সম্পূর্ণ সংখ্যা। খেয়াল রাখেন একটু পার্থক্য, কিন্তু মানে এই কারণে আপনার অনেক সময় উত্তরই মানে চেঞ্জ হয়ে যাবে, এরকম অঙ্ক আসে। যে আপনি যদি বলে যে হোল নাম্বার সেটের সর্বনিম্ন সদস্য কোনটা বা সবচেয়ে ছোট সদস্য কোনটা, তখন কি হবে? 0। কিন্তু দেখেন ন্যাচারাল নাম্বার যদি বলা হয়, ন্যাচারাল নাম্বার এর মানে কি? বাংলাতে স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে কোথা থেকে জানেন? স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে এই যে 1 থেকে প্লাসের 1 থেকে। তাহলে এইটা শুরু হয়েছে কত থেকে? এই যে হোল নাম্বার, এটা হচ্ছে 1 থেকে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত।
আর এইটা শুরু হয়েছে কোথা থেকে বলেন তো? এই যে ন্যাচারাল নাম্বারটা, এটা ন্যাচারাল নাম্বারটা হচ্ছে কি প্লাসের 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, প্লাসের 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, প্লাসের 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। কথা বুঝছেন? যদি ন্যাচারাল নাম্বার বলে প্লাসের 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এই জায়গায় এই যে থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট এই জিনিসটা অনেকে বোঝেন না। এটি একটু বলে দিচ্ছি। যখন মানে থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইছি কি, যে দেখেন প্লাসের 1 মানে প্লাসের 1 নিজেও হবে, আর মানে প্লাসের 1 থেকে শুরু এবং প্লাসের 1 নিজেও হবে। আমি যদি এখানে মনে করেন যে এইটা দিতাম যে প্রথম ব্র্যাকেট, তার মানে এটা বোঝায় কি প্লাসের 1 থেকে, মানে প্লাসের 1 নয়, প্লাসের 1 থেকে বড়, এরকম মানগুলো। এই জন্য এই থার্ড ব্র্যাকেটের মিনিংটা বুঝবেন, ফার্স্ট ব্র্যাকেটের মিনিংটা বুঝবেন। এটা যদিও আমাদের অসমতার আলোচনাতে আমরা ভালো বুঝবো, একটু জাস্ট হিংস দিয়ে রাখলাম যারা একটু ভালো শিখতে চান, হ্যাঁ আগ্রহ আছে তাদের জন্য। আর বিস্তারিত আলোচনা করব এই ব্র্যাকেটের ব্যবহারগুলো আমরা অসমতার ক্লাসে। ওকে, আচ্ছা। এরপর আসেন ইভেন নাম্বার। ইভেন মানে জোর, তাহলে জোর সংখ্যা তো বোঝেন নাকি? এটা বোঝার কোনো এটা তো বোঝেন নাকি? আচ্ছা। অড নাম্বার বিজোড় সংখ্যা, এটাও বোঝেন। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা। কনজিকিউটিভ নাম্বার, ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা। খেয়াল করেন এটা তিন ধরনের প্রশ্ন আসে। একটা আছে সরাসরি কনজিকিউটিভ ক্রমিক সংখ্যা, একটা হচ্ছে জোড় ক্রমিক সংখ্যা, জোড় ক্রমিক সংখ্যা, আর একটা হচ্ছে কি বিজোড় ক্রমিক সংখ্যা। বিজোড় ক্রমিক সংখ্যা মনে করেন যে আমি যদি বলি যে জাস্ট ক্রমিক সংখ্যা, তার মানে কি হবে? মনে করেন যে আমি 1 2 3 এইভাবে একটার পর একটা আসবে। আমি যদি বলি যে জোড় ক্রমিক সংখ্যা, তাহলে দেখেন 2 চিন্তা করলেন প্রথমে, 2 এর পরে জোড় ক্রমিক, এরপরে জোড়টা কত? 3 নিতে পারবেন না, 4, তারপরে 6, তারপরে 8, এইভাবে। আমি যদি বলি বিজোড় ক্রমিক সংখ্যা, তার মানে দেখেন তাহলে প্রথম মনে করেন যে আপনি নিলেন 1 নিলেন বিজোড়, তারপরে কি আপনি 2 নিতে পারবেন না, বিজোড় বলছে, তার মানে এরপরের বিজোড় সংখ্যাটা নিতে হবে, তার মানে 3, তারপরে 5, তারপরে 7। কথাটা বুঝতে পেরেছেন? জোড় ক্রমিক বিজোড় ক্রমিক এটাকে বুঝছেন? জোড় ক্রমিক বিজোড় ক্রমিক। আরিফুল ইসলাম বাদল, আসসালামু আলাইকুম স্যার, আমি এসএসসিতে মানবিকে ছিলাম, আমি কি নিবন্ধন স্কুল পর্যায়ে 2-তে গণিতে আবেদন করতে পারবো? আপনি সার্কুলারটা ভালো করে পড়বেন, হ্যাঁ সার্কুলার ভালো করে পড়বেন, কারণ নিবন্ধনের হিউজ সার্কুলার, এটা পদ সংখ্যা অনেক মানে ভিন্ন ভিন্ন, এক একটা যোগ্যতা এক এক রকম। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা একজনে বলছে কি স্যার ন্যাচারাল নাম্বার কি দশমিক নাম্বারে হবে? আচ্ছা খেয়াল করেন, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, এখানে 1 থেকে শুরু করে সকল পূর্ণ সংখ্যা, দশমিক না, 1 থেকে শুরু করে সকল পূর্ণ সংখ্যা, ইন্টিজার পূর্ণ সংখ্যা, হোল নাম্বার পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা, কোনো দশমিক না। ন্যাচারাল নাম্বার হচ্ছে কি পূর্ণ সংখ্যা হবে, ইভেন নাম্বার জোড় সংখ্যা পূর্ণ সংখ্যা, অড নাম্বার পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে কনজিকিউটিভ, এগুলো সব পূর্ণ সংখ্যা। ওকে, কথা ক্লিয়ার? আচ্ছা এরপরে আসেন এখানে বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার। খুব মনোযোগ দিবেন, হ্যাঁ দেখেন বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা প্রথমত 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি মূলদ আর একটা হচ্ছে কি অমূলদ। মূলদ আর অমূলদ। এখন আসেন মূলদ আর অমূলদ আমরা মানে পরবর্তীতে আরো বিস্তারিত পড়বো, এখন জাস্ট 2টা ভাগ করছি। মূলদ কি দেখেন, মূলদ সংখ্যা হচ্ছে যে পূর্ণ সংখ্যা আছে যত, আমরা যে সংখ্যা রেখাটা দেখছিলাম না, সংখ্যা রেখাটা এই যে এটা আমাদের সংখ্যা রেখাটা না, প্লাসের 1 প্লাসের 2 প্লাসের 3 প্লাসের ইনফিনিটি, মাইনাসের 1 মাইনাসের 2 মাইনাসের 3 মাইনাসের ইনফিনিটি। ওকে আচ্ছা খেয়াল করেন, পূর্ণ সংখ্যা তার মানে এখানে সকল পূর্ণ সংখ্যা, তারপরে ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা ভগ্নাংশ সংখ্যা কত প্রকার দেখেন, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, যেমন আমরা এইভাবে লিখি 3/2, আবার এটা লিখি যে এই যে 2/3। আচ্ছা এই যে দেখেন
2/3 বা 3কে 2 দিয়ে ভাগ, এটা মানে কি? এটা মানে যে 1.5 না, 1.5। একই জিনিস দেখেন, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশের রূপ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের রূপ। তার মানে জগতের যত সাধারণ ভগ্নাংশ আছে তা মূলত, তার হচ্ছে দশমিক যদি ভগ্নাংশ হয় সেটাও মূলত। এখানে একটু ব্র্যাকেটে একটু কথা আছে, সেটা এখানে আমরা বলবো, ওকে? আচ্ছা, তার মানে এরপর আসেন পূর্ণ সংখ্যা কি হইতে পারে? ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক, অঋণাত্মক, তারপর হচ্ছে কি শূন্য একটু। আচ্ছা, তার মানে এই যে শূন্যটা সেটা না ধনাত্মক না ঋণাত্মক। আচ্ছা, এখন আসেন এরপরে এই যে ধনাত্মক সংখ্যাগুলো, এটা আবার এই 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে কি মৌলিক, তারপর এক অমৌলিক। এক কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়। এক ছাড়া এরপরের যে সংখ্যাগুলো খেয়াল করেন, এগুলো 2 ভাগে বিভক্ত, মৌলিক এবং অমৌলিক। আচ্ছা, সাধারণ ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপকৃত, তারপর হচ্ছে কি আরেকটা অপকৃত থেকে আরেকটা আছে কি আপনার মিশ্র। মূলত সাধারণ ভগ্নাংশ 2 প্রকার, এই যে প্রকৃত আর অপকৃত। আমরা বিস্তারিত পড়বো ভগ্নাংশের ক্লাসে। আর দশমিক সংখ্যা যেটা, সেটাও আবার 2 প্রকার। একটা হচ্ছে সসীম দশমিক, আর একটা হচ্ছে অসীম আবৃত দশমিক। খেয়াল করেন দশমিক সংখ্যাটা আমি এখানে একটা ক্লাসিফিকেশন করতেছি। মনে করেন যে দশমিক সংখ্যা এরকম আছে 0.5, আরেকটা লিখলাম 0.5, 1, 2, 3, এইভাবে মনে করেন যে চলতেছে। আরেকটা দশমিক সংখ্যা লিখলাম হচ্ছে আমি মনে করেন যে 1, 2, 1, 2, 1, 2, 1, 2, এইভাবে চলতেছে। দেখেন এটাতে কি বুঝাইলাম? যে দশমিকের পরে 5 আছে। অথবা এটা আরেকটা সংখ্যা চিন্তা করেন 0.51। দেখেন 0.5 মানে কি নির্দিষ্ট, একটা ডিজিট আছে দশমিকের পরে। এখানে দশমিকের পরে 5 মানে 2টা নির্দিষ্ট। এখানে দেখেন দশমিকের পরে ডর দিয়ে অনেক গুণ, মানে কি এইভাবে চলতেছে, মানে অসীম কাল ধরে। তার মানে এটা কি অসীম দশমিক। এটা হচ্ছে সসীম দশমিক, যেটা সীমা আছে। খেয়াল করেন এখানে কিন্তু এই জায়গায় প্রেস লাগাবেন না যে দশমিকের পরে 2 না, দশমিকের পরে যদি বিষ্ট থাকে, যদি নির্দিষ্ট হয়, যেমন হচ্ছে আমি লিখলাম এই যে 5, 1, 2, 3, তারপর 3, 4, এটাও কিন্তু একটা সসীম দশমিক। মানে কি এখানে নির্দিষ্ট, দেখেন 6টা ডিজিট আছে দশমিকের পরে, নির্দিষ্ট, মানে কি এটা সসীম দশমিক। কিন্তু এটা অসীম, মানে যেটা নির্দিষ্ট নয়, অসীম। এটাও অসীম। অসীমের মধ্যে দেখেন দুইটা আছে অসীমের মধ্যে। একটা হচ্ছে যেটা মানে কোনো প্যাটার্ন ফলো করে না। খেয়াল করেন 5, 1, 2, 3, তারপর হচ্ছে 4, 6, 8, এইভাবে, মানে কি কোনো নির্দিষ্ট প্যাটার্ন নয়, এলোমেলোভাবে আসতেছে সংখ্যাগুলো, এলোমেলোভাবে। সেটা হচ্ছে এক ধরনের দশমিক সংখ্যা। আর যেটা এটা ফলো করবে, যে দেখেন দশমিকের পরে 12, 12, 12, 12 এভাবে আসতেছে, এটাকে আমরা অনেক সময় এইভাবে লিখি যে দশমিক, এই যে পৌনঃপুনিক দিয়ে দিই, আমরা পৌনঃপুনিক দিয়ে দিই। এটাকে বলা হয় হচ্ছে আবৃত দশমিক। আবৃত মানে আবৃত করা যাচ্ছে, পৌনঃপুনিক দিয়ে চিহ্ন দিয়ে আমরা আবৃত বা বদ্ধ করে রাখতে পেরেছি। কথা বুঝছেন? এটা হচ্ছে মূলদের ভিতরে পড়ে। এখানে দেখেন এই যে অসীম আবৃত দশমিক, যেটা আবৃত সেটা মূলদ সংখ্যার ভিতরে পড়ে। আর যেটা অসীম অনাবৃত মানে এটা হচ্ছে অসীম অনাবৃত, যেটা মানে পৌনঃপুনিক নয়, শুধুমাত্র এই সংখ্যাটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন দশমিকের ভিতরে? আচ্ছা, আবু জাহেদ বলছে তাহলে দশমিক সংখ্যাগুলো কোন সংখ্যার ভিতরে পড়ে? এই যে দেখেন এখানে বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশনের ভিতরে দেখালাম, দশমিক সংখ্যা আসছে না? উত্তর পেয়েছেন আপনার? দশমিক সংখ্যা কি পেয়েছেন আপনি কোনটার ভিতরে পড়ে? কথা 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 বুঝতে পেরেছেন? দশমিক সংখ্যা কোন সংখ্যা? উত্তরটা পেয়েছেন? এখানে মানে এটা বাস্তব সংখ্যার ভিতরেই পড়বে। ওকে, স্ক্রিনে লেখা ওঠে, এই যে দেখেন স্ক্রিনে লেখা ওঠে, এটা আমার হাতে না তো ভাই। আপনি কি লাইভ ক্লাস আর ফেসবুকে কখনোই করেন নাই? কথা ক্লিয়ার? স্যার আপনার স্ক্রিন এর লেখার জন্য আমরা কিছুই দেখতে পারি না। আমি কই যাবো? স্ক্রিনের এই যে লেখাগুলো, এটা আমার হাতে না, এটা ফেসবুকে। আপনি কখনোই লাইভ ক্লাস করেন নাই?
সেটা আপনার হাতে, আমি তো বন্ধ করতে পারবো না। অমূলদ সংখ্যা আমরা বুঝাইনি, তাসনিম রেজা, অমূলদ সংখ্যা আমরা বুঝাইনি, জাস্ট আজকে বাস্তব সংখ্যা ক্লাসিফিকেশন করলাম। বাস্তব সংখ্যা মূলত মূলদ আর অমূলদ, মূলদের ভিতরে এইটা, অমূলদের ভিতরে এইটা। আমরা অমূলদের আরো বিস্তারিত পড়ব ওকে পরে, হ্যাঁ। আচ্ছা এখন আসেন, এখন একটু সবাই মাথাটা একটু রিসেট দেন, আমরা একটু ভিন্ন টাইপের অঙ্কতে ঢুকতেছি, ওকে। এখন হচ্ছে কি, আমরা অঙ্ক থেকে সংখ্যা তৈরি করা, অঙ্ক থেকে সংখ্যা তৈরি করা শিখব। এখন আমরা অঙ্ক থেকে সংখ্যা তৈরি করা শিখব, খুব মনোযোগ। কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? 37তম বিশিষ্ট। অনেক চাকরি পরীক্ষাটা এসেছে, খুব মনোযোগ দিতে হবে, খেয়াল করেন। বলছে কি, স্থান পরিবর্তনের ফলে 54 বৃদ্ধি পায়। স্থান পরিবর্তন, এটা যখন এমসিকিউতে আসবে এটা আমরা মাত্র 20 সেকেন্ডে করে ফেলতে পারবো। কিভাবে? খেয়াল করেন। স্থান পরিবর্তন, আপনি এই যে স্থান পরিবর্তন কিভাবে করবেন দেখেন, এটা কত আছে? 5 7, আপনি ঘুরিয়ে দিবেন। স্থান পরিবর্তন মানে হচ্ছে 7 5 হবে। বলতে স্থান পরিবর্তনের ফলে যে সংখ্যা, নতুন সংখ্যাটা তৈরি হবে, তা পূর্বের সংখ্যা থেকে 54 বৃদ্ধি পাবে। দেখেন এটা 57 ছিল, এটা 75, এটা কি 54 বাড়ছে মনে হয়? 57 থেকে 75-এর পার্থক্য কি 54? কখনোই না। তার মানে এটা উত্তর হবে না। সেম ভাবে এটাতে আসেন, এটা আছে কত? 75। আপনি যদি সংখ্যাটাকে স্থান পরিবর্তন করে দেন, মানে কি অঙ্কগুলোকে স্থান পরিবর্তন করে দেন, তখন কি হবে? 5 7। আচ্ছা এটা ছিল 75, এটা হচ্ছে 57, এটা কি সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? এটা উল্টা হ্রাস পেয়েছে, তার মানে এটাও হবে না। এরপরে আসেন সি নাম্বার, দেখেন এটা 39, আমি যদি স্থান পরিবর্তন করি তাহলে 9 3 হবে। এখন দেখেন 39 থেকে পরিবর্তন হয়েছে কত? 93। আপনি যদি এই 93 থেকে 39 মাইনাস করেন, দেখেন 9 আছে, 13 হবে, 4 হলে হাতে 1, 3 কে 4 4 আছে, 9 হবে 5, মানে 54। তারপরে দেখেন আমি যখন 39কে স্থান পরিবর্তন করব, তখন এটা 93, যাহা পূর্বের সংখ্যা থেকে 54 বেশি। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এটা গেল হচ্ছে প্রিলিতে আসলে আপনি এইভাবে করবেন, কিন্তু একই সাথে এটা যদি লিখিত পরীক্ষা আসে কিভাবে করব সেটা আমরা দেখবো এখন, হ্যাঁ। সবাই এই মেথডটা বুঝছেন তো না? আমরা এখন দেখবো হচ্ছে এটা যদি লিখিত পরীক্ষায় আসে আমরা কিভাবে করব, খেয়াল করেন। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তাহলে আমরা ধরি একক স্থানীয় একক অঙ্ক, এককের অঙ্কটা হচ্ছে মনে করেন যে এক্স, আর ধরেন আপনি দশকের অঙ্কটা ধরেন হচ্ছে দশক অঙ্ক, দশকের অঙ্ক ধরেন হচ্ছে আপনি কত ধরবেন? ধরেন হচ্ছে ওয়াই। ওকে, এতটুকু আমরা মুছে ফেলি। আচ্ছা এখন সংখ্যাটা কিভাবে আপনি লিখবেন, এই জায়গায় হচ্ছে এখন মেইন, খুব মনোযোগ দিবেন ভাই, খুব মনোযোগ দিবেন। সংখ্যাটা কিভাবে লিখবেন? আমি যদি আপনাকে বলি যে, খেয়াল করেন, আমি যদি আপনাকে বলি এই যে 23, এখানে এককের অঙ্ক কত? এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক, এটা দশক না? আচ্ছা এটা কিভাবে আসে দেখেন তো। আমরা একটু আগে দেখলাম স্থানীয় মানের ক্ষেত্রে এককের অঙ্কের ক্ষেত্রে সাথে 1 গুণ করব, দশকের অঙ্কের সাথে 10 গুণ করব। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, এই দেখেন এই যে দশকের আছে না, এর সাথে আপনি 10 গুণ করেন, তার মানে কি 10 গুণন 2, এই এতটুক যোগ দিবেন। এই যে দেখেন এই যে এককের অঙ্ক, তার মানে এটা 1 গুণন এককের অঙ্ক দেন। ওকে, তার মানে দেখেন এই 10 গুণন 2 মানে এটা কত হচ্ছে? 20, আর এই যে 1 গুণন 3 মানে 3, তার মানে 20 আর 3 যোগ করলে কত? আমার 23 হয়। কথাটা বুঝছেন কিনা? তার মানে আপনাকে যদি জাস্ট দুটা মানে ডিজিট দেওয়া হয়, অঙ্ক দেওয়া হয়, যে আপনাকে বললাম আমি যে এই যে এরকম যে এককের অঙ্ক 3, দশকের অঙ্ক 10, তাহলে আপনি সংখ্যাটা কিভাবে লিখবেন? আপনি দশকের সাথে 10 গুণ করবেন, যোগ দিবেন, এককের সাথে 1 গুণ করবেন। তাহলে 1 গুণ করা না করা একই সমান, যেহেতু 1 গুণ করলে কোনো পরিবর্তন হয় না। কথা বুঝছেন? তাহলে খেয়াল করেন এখানে দশকের অঙ্কটা কত? ওয়াই। তাহলে আমি কি এইভাবে লিখতে পারি যে দশকের অঙ্কটা এর সাথে 10 গুণ করলাম যোগ এককের অঙ্ক, এভাবে কি লেখা যায়?
এটা বুঝছেন কিনা সবাই বলেন তো? কেন আমি দশকের অঙ্কের সাথে 10 গুণ করছি? এই জায়গায় কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কেন আমি ওয়াইয়ের সাথে 10 গুণ করছি এখন কি ক্লিয়ার? এই জায়গা থেকে ওকে। যে কোনো সংখ্যা তৈরি করার সময় নর্মালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুইটা একক আর দশকের অঙ্ক নিয়েই কাজ করতে হয়। আপনি সব সময় দশকের অঙ্কের সাথে 10 গুণ করবেন, আর এককের অঙ্কের সাথে যেহেতু 1 গুণ করতে হয়, 1 গুণ করলে কোনো মানের পরিবর্তন হয় না, তাই আমরা সেটা গুণ করি না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, বলছে কি অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পাবে। 54 বৃদ্ধি পাবে স্থান বিনিময়ের ফলে। আচ্ছা, স্থান বিনিময় বিষয়টা কি খেয়াল করেন। স্থান বিনিময় মানে কি? এই যে 3 পরে ছিল আগে চলে আসবে, আর 2 মানে আগে ছিল এটা পরে চলে যাবে, এরকম না? এরকম। আচ্ছা, স্থান বিনিময় খেয়াল করেন। আমি যদি এই জায়গায় চিন্তা করি, এই জায়গায় যদি একটু চিন্তা করি, আমি যদি এই জায়গায় চিন্তা করি, দেখেন এখানে আমাদের যে দুটা ডিজিট দুটা কি, খুব মনোযোগ দিবেন। হ্যাঁ, আমাদের দুটা ডিজিট হচ্ছে এইটা আর এইটা ডিজিট। আমার এই যে দশক ছিল 2, একক ছিল 3। স্থান পরিবর্তন মানে হচ্ছে এইগুলো স্থান পরিবর্তন হবে, কিন্তু এই 10 আর 1 কি স্থান পরিবর্তন হবে? হবে না। স্থান পরিবর্তন মানে এই যে খেয়াল করেন, এখানে 10 ছিল, 10 থাকুক, এই 2 এর জায়গায় 3 আসবে, আর এখানে 1 ছিল, 1 থাকুক, আর এই যে 3 এর জায়গায় 2 আসবে। তার মানে কি হচ্ছে ব্যাপারটা দেখেন, এটা 3 × 30 সাথে 2 32 হয়েছে 32। সেম ভাবে খেয়াল করেন, খুব মনোযোগ। এখানে এই অঙ্ক, এখানে অঙ্ক কোনটা? অঙ্ক হচ্ছে এই y আর x। তার মানে অঙ্কগুলো স্থান বিনিময়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। এই 10 কিন্তু স্থান বিনিময় করবে না। তাহলে নতুন সংখ্যাটি কি হবে? খুব মনোযোগ। নতুন সংখ্যাটি কি হবে? খুব মনোযোগ। এই জায়গায় অনেকে ভুল করবেন। এই জায়গায় এই এক্সটা চলে আসবে ওয়াইয়ের জায়গায়, আর এই ওয়াইটা চলে যাবে জাস্ট এক্স এর জায়গায়। তার মানে বাকি সবটা সেম। 10-এর জায়গায় 10 রাখেন। এই যে ওয়াইয়ের জায়গায় এক্স চলে আসলো, তারপরে এই ওয়াইটা চলে যাবে এক্স এর জায়গায়। এই হচ্ছে নতুন সংখ্যাটা। এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছেন? এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? এটা বুঝলে খেলা শেষ। আমরা কিন্তু আগে দেখিয়েছি যে প্রিলিতে আসলে কিভাবে আপনি 10-15 সেকেন্ডে করবেন। এখন হচ্ছে লিখিত মেথডটা দেখাচ্ছি। ওকে, একটা অঙ্কের জন্য লিখিত মেথডটা দেখাবো যেন আপনি মানে এরপরে এগুলো নিজেই পারেন। আচ্ছা, খেয়াল করেন। তাহলে নতুন সংখ্যাটি হচ্ছে এইটা। বলছে কি, এরপরে আসেন ইকুয়েশন কিভাবে সাজাবেন। এরপর আরেকটা মহা কঠিন ধাপ রয়েছে, যারা দুর্বল তাদের জন্য খুব ধীরে ধীরে বোঝাচ্ছি, খুব মনোযোগ দিবেন। বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পাবে। মানে এখানে দুইটা সংখ্যা না দাদু ভাই, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ, খুব মনোযোগ দিবেন। এখানে দেখেন, এখানে একটা সংখ্যা আর এই জায়গায় একটা সংখ্যা। এই দুটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়? কোন সংখ্যাটা বড়? মানে এটা হচ্ছে পুরাতন সংখ্যা, এটা নতুন সংখ্যা, কোনটা বড়? দেখি তো, বলেন তো কোনটা বড়? পুরাতনটা না নতুনটা বড়? কোনটা বড় বলেন? আমি দেখেন, বলছে কি স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটা তৈরি হবে তা পূর্বের সংখ্যা থেকে 54 বেশি। তার মানে এটা 54 বেশি। তার মানে এখন যদি আমি প্রশ্ন মতে দুইটাকে সমান চিহ্ন দিয়ে লিখতে যাই, ব্যাপারটা খুব মনোযোগ দেন। আমি লিখলাম যে এরকম, এটা হচ্ছে আমার মানে কি নতুন সংখ্যাটা। আর অথবা যদি আপনি পুরাতন সংখ্যাটা যদি লিখেন, আগে পুরাতনটা লিখেন, যেহেতু আগে যেটা সিকোয়েন্স অনুযায়ী আসছে লিখেন, কোনো সমস্যা নাই। আর নতুনটা হচ্ছে এইটা। এখন যদি আপনি মাঝখানে ইকুয়েল দিতে চান, ইকুয়েল, খুব মনোযোগ। ইকুয়েল মানে কি? আমরা দাঁড়িপাল্লা তো চিনি, দাঁড়িপাল্লাতে খেয়াল করেন, এই যে দাঁড়িপাল্লার যে ইয়াটা, এটা সবসময় কি ব্যালেন্স রাখতে হয়, সমান রাখতে হয়। তাহলে সমান রাখলে যেই দিকে আমার ভর বেশি, আমি কি এই দিকে আরো ভর দিব নাকি উল্টা পাশে ভর দিব? খেয়াল করেন, আমার এইটা হচ্ছে আমার পুরাতন সংখ্যা, এটা হচ্ছে নতুন সংখ্যা। নতুন সংখ্যাটা অলরেডি বলছে কি নতুন সংখ্যাটা 54 বেশি। তাহলে আমি যদি দুইটাকে সমান লিখতে চাই, তাহলে 54 কোন পাশে দিতে হবে? দাঁড়িপাল্লার কোন পাশে 54 দিতে হবে? এটা তো অলরেডি 54 বেশি। এই পাশে 54 যোগ করব নাকি এই পাশ থেকে 54 মাইনাস করব? যোগ করলে কোন পাশে করতে হবে খেয়াল করেন। যদি যোগ করেন 54, যদি আপনি যোগ করেন 54 যোগ করলে কোন দিকে করব? 54 মাইনাস করলে, দেখেন ভাই অঙ্ক একটা বুঝাবো, আপনি শত শত অঙ্ক নিজে পারতে হবে। ঠিক আছে? এমন না যে দাদু ভাই দি এই যে অঙ্ক সংখ্যা একটা অঙ্ক বুঝাইলো 10টা বুঝাইলো না, অমুক স্যারে 10টা বুঝায়। ভাই 10টা আমিও বুঝাইতে পারি, 10টা বুঝাইয়ে তাড়াহুড়া করলে লাভ নেই। একটাতে পুরা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি।
54 কোনো বইয়ে দেখবেন যে 54 যোগ করছে, কোনো বইয়ে দেখবেন 54 বিয়োগ করছে। যোগ করলে কিভাবে করবো, বিয়োগ করলে কিভাবে করবো খেয়াল করেন। আপনি দাঁড়িপাল্লা চিন্তা করেন, আমার এটা বেশি, এটা বেশি বলছে না, নতুন সংখ্যাটি 54 বেশি। এখন যদি আপনি যোগ করেন, মানে 54 যোগ করলে যেই পাশে কম আছে সেই পাশে করতে হবে, তার মানে এই যোগ করলে 54 যোগ করতে হবে এইদিকে। এইটা একটা ধারণা। 54 যদি যোগ করেন এদিকে করতে হবে। আর যদি বলেন যে না আমি বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে আপনি এদিকে থেকে বিয়োগ করতে হবে, কারণ এটা বেশি। আমি যদি দাঁড়িপাল্লায় সমান দেখাতে চাই, ব্যালেন্স করতে চাই, তার মানে এই যে বাড়তি জায়গা থেকে 54 আমাকে মাইনাস করে দিতে হবে। কথাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা সবাই জানাবেন। এই যে যোগ আর বিয়োগ করাটা বুঝতে পেরেছেন কিনা? পুরাতনে যোগ, নতুনে বিয়োগ। হ্যাঁ, গুড। পুরাতনের সাথে যোগ করতে হবে, নতুনের সাথে বিয়োগ করতে হবে, গুড। যোগ করলে বামে না হয় ডানে, নতুনটা বড়। তার মানে যদি আমি ব্যালেন্স করতে চাই, দুটাকে সমান চিহ্নে লিখতে চাই, ইকুয়েশন মানে কি সমান চিহ্নে বা দাঁড়িপাল্লা, তার মানে আমি এখান থেকে বিয়োগ করব। কথা ক্লিয়ার? যোগ করলে কোথায়, বিয়োগ করলে কোথায়? নতুন সংখ্যাটা আমার কি, নতুন সংখ্যাটা আমার বেশি, তাহলে এখান থেকে আমি এটা মাইনাস করে দিব। বেশি থেকে যেহেতু আমি সমান দেখাতে যাচ্ছি, মাইনাস করে দিলাম। আর যদি যোগ করতে চাই তাহলে পুরাতনের সাথে যোগ করবো। ওকে, আচ্ছা এখন আসেন এই সমীকরণটা সমাধান। অঙ্ক কিন্তু শেষ, বাকিটা আমার না করলেও চলতো, আমি তাও করে দিচ্ছি। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে 10y, এই ওয়াইগুলো আমরা এক পাশে, মানে এক্স ওয়াইগুলো এক পাশে নিয়ে আসি। আর এদিকে হচ্ছে -54। এখন দেখেন এখানে এই 10টা ওয়াই আর এখানে মাইনাসের একটা ওয়াই, তার মানে হচ্ছে প্লাসের 9টা ওয়াই হয় নাকি, 9টা ওয়াই। আর এখানে হচ্ছে 10টা এক্স হচ্ছে মাইনাসের, আর এখানে একটা, তাহলে মাইনাসের 9x আর এদিকে হচ্ছে -54। খেয়াল করেন এখান থেকে যদি আমি এই যে মাইনাস দূর করার জন্য এখান থেকে -9 কমন নেই, তার মানে এরকম হচ্ছে। দেখেন এই যে -9 কমন নিলে এই যে মাইনাসের এই যে প্লাসের এক্স আর মাইনাসের ওয়াই হয়ে যাচ্ছে। এটা বুঝছেন অনেকে? তারপরে এই যেটা কাটা, আমি এখানে এই যে -x - y আর এই 9 দিয়ে যদি 54কে ভাগ দেন, তার মানে হচ্ছে 6 নং 54। তার মানে কি খেয়াল করেন, x - y ইকুয়াল কত আসলো? 6 আসলো। এই জায়গা থেকে একটা অঙ্ক আমাদের এখানে আছে, আমরা খেয়াল করেন একটা অঙ্ক আমি অলরেডি আপনাদেরকে সামারি করে দিচ্ছি। দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময়ে পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। সংখ্যা দুটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এটা একটা চাকরি পরীক্ষা আসছে না? দেখেন আমরা এই অঙ্কটা আর এখন যেটা করছি হুবহু সেম। এখানে আমরা যেটা বের করছি, এখানে x - y কি আসছে? দুটি অঙ্কের পার্থক্য না? যখন 54 বৃদ্ধি পায় দুটি অঙ্কের পার্থক্য, দেখেন তাহলে এইভাবে লিখিত মেথড, এইটা 6 আসছে উত্তর। কথা বুঝছেন? আপনি দুটি সংখ্যা ধরবেন, যে প্রথমের সংখ্যাটি এটা, নতুন সংখ্যাটি এটা, তারপর ইকুয়েশন তৈরি করবেন x - y মানে কি দুটি সংখ্যার পার্থক্য আসছে 6। আচ্ছা এখন দেখেন এই অঙ্কে আমাকে বের করতে হবে কি, আমাকে বলছে কি আমি যদি দুটি এই মানে x এবং y এই যে একক আর দশক যদি বের করতে চাই লিখিত পরীক্ষায়, তাহলে আমার খুব মনোযোগ, এখানে একটা সমীকরণ পাইছি আমি, মনে হয় যে 1 নং সমীকরণ। এখন এখানে অজানা রাশি কয়টা? x এবং y, দুইটা অজানা রাশি। খুব মনোযোগ দিবেন, দুইটা অজানা রাশির মান বের করতে হইলে কমপক্ষে দুইটা সমীকরণ লাগবে। আরেকটা সমীকরণ কোথায় পাবো? এখানে দেওয়া আছে, অঙ্ক দুটির যোগফল 12। যোগফল 12 মানে কি? যে x + y = 12। আরেকটা আমরা কি পাইলাম? যে x - y = 9। এই দুটো সমীকরণ অপনয়ন পদ্ধতিতে, এটা কিন্তু মানে একটু পরের আলোচনা, মানে সমীকরণের চ্যাপ্টারের আলোচনা। অপনয়ন পদ্ধতিতে যদি আপনি সমাধান করেন, একবার দুটো সমীকরণ যোগ করবেন, যোগ করলে এটা কাটা চলে যাবে। তার মানে 2x সমান হচ্ছে আমার, এই যে দেখেন এই 12, এটা হবে আমার 6, 12 6 18। তার মানে x এর ভ্যালু আসতেছে দেখেন 18কে আপনি যদি x রেখে 2 ভাগ দেন 9, তার মানে x এর একটা ভ্যালু পেলাম কত? আমি 9। আচ্ছা এরপরে যদি আপনি আবার এটা এই দুটো সমীকরণ যদি বিয়োগ করেন, খেয়াল করেন
আপনি যদি এখন বিয়োগ করেন দুটো সমীকরণ, বিয়োগ করলে দেখেন, বিয়োগ করলে এটা বিয়োগ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে। তখন দেখেন এই যে এইটা এটা কাটা চলে যাবে, এই কারণ এটা মাইনাসের এক্স প্লাসের এক্স, তখন এই ওয়াই 2y, 12 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 6, তার মানে ওয়াই সমান হচ্ছে আমার 3। তাহলে আমরা এক্স সমান পেলাম হচ্ছে 9, এক্স সমান পেলাম 9, আর ওয়াই সমান পেলাম হচ্ছে 3। দেখেন আমাদের এই ওয়াই মানে কি ছিল? দশকের অঙ্ক, দশকের অঙ্ক 3, দশকের অঙ্ক 3, আর এক্স ছিল এককের অঙ্ক 9, 39, সংখ্যাটি 39 মিলছে, মিলছে। মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে তো যাবে, কারণ সারা জীবন তো গলদ ছিল, এই জিনিসগুলো আজকে একদিনে তো ক্লিয়ার হবে না ভাই। আর এটা লিখিত মেথড, হ্যাঁ এটা একটু মাথার উপর দিয়ে যাবে, অপশন টেস্ট করলে 10 সেকেন্ড উত্তর হয়ে যাবে, ঠিক আছে? লিখিত মেথডটা পরে আপনি দেখবেন। আচ্ছা ক্লিয়ার। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 8, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 54 কম সংখ্যাটি কত হবে? লিখিত মেথড কি হবে? আগেরটার মতোই। আর প্রিলির জন্য যেটা করবেন অপশন টেস্ট। খেয়াল করেন, এই যে 71 আছে, স্থান বিনিময় করলে কত হবে? 17 হবে। তারপরে এই যে 80 আছে, স্থান বিনিময় করলে কত হবে? 8 শূন্য হবে। 62 আছে, 26 হবে। 53 আছে, 35 হবে, তাই না? এখন বলেন তো, এই যে স্থান বিনিময়ের ফলে বলছে কি স্থান বিনিময় 54 কম, মানে কম হবে, কোনটা 54 কম হয়েছে? এটাকে 54 কম বোঝা যাচ্ছে না, এটাকে 54 কম না, এটাকে 54 কম না, তাহলে উত্তর হবে এইটা 71। কথা ক্লিয়ার? আচ্ছা এরপরে আসেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়, সংখ্যাটির অঙ্কদের পার্থক্য কত? সেম ভাবে এই যে এটা আমরা একটু আগে যেটা বললাম যে এটা হচ্ছে সেম অঙ্কটা, এটা আপনি এইভাবে দুইটা সমীকরণ ধরবেন, যে প্রথমে সংখ্যাটি, নতুন সংখ্যাটি, তারপর সমীকরণ তৈরি করে এক্স মাইনাস ওয়াই মানে কি আপনি পার্থক্য বের করলেন, পার্থক্য 6, এই হচ্ছে 6, এটা উত্তর হবে, এটা উত্তর হবে 6। ওকে আচ্ছা, তারপর কি বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অঙ্ক মানে অঙ্কদ্বয়ের যোগফল 4 গুণ, সংখ্যাটি হচ্ছে অঙ্কদের যোগফলের 4 গুণ, সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদের স্থান বিনিময় পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত হবে? খেয়াল করেন এটা কি বলছে। সংখ্যাটি যে সংখ্যাটি সেটা হচ্ছে অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ। দেখেন এটা অঙ্কদ্বয়ের যোগফল কি? দেখেন 2 আর 7, 2 আর 7 যোগ করলে কত হয়? 9 হয়। 9কে 4 গুণ করলে কত হয়? 36 হয়। তার মানে আমার সংখ্যাটা কি 36, এটা তো 27, তার মানে এটা হচ্ছে না। এই ক্ষেত্রে আসেন 3 আর 6, 3 আর 6 কত হয়? 3 আর 6 9, 9 সাথে 4 গুণ করেন, 4 গুণ করলে কত হয়? 36 হয়। দেখেন এটা মিলছে। বলছে কি সংখ্যাটি হচ্ছে অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ। এই যে দেখেন অঙ্কদ্বয় কি, একটা 3 একটা 6, তাহলে অঙ্কদ্বয় যোগ করলে কত হয়? যোগ করলে হচ্ছে 9, তো 9কে 4 গুণ করলে 36। কথা ক্লিয়ার? একজন বলছেন যে বেসিক শিখতে হয় সেগুলো শিখা লাগতেছে। ভাই আপনি তো একটা দুইটা অঙ্ক দিয়ে পুরো কোর্সের বেসিক মানে বিচার করলে হবে না, আপনি পুরো ক্লাস করেন, পুরো কোর্স কমপ্লিট করেন, দেন আপনার অর্জন কি আপনি দেখেন। আপনার মতো লোক দইলে তো আপনি শিখতে পারবেন না ভাই, কারণ একটা অঙ্কতে আমরা অনেক কথা বলে অনেক অঙ্ক ইয়া করতেছি, ঠিক আছে? ধৈর্য হারাইলে শিখতে পারবেন না। নিজেরা কোনো মন্তব্য উত্তর দিবেন না, ধৈর্য ধরে দেখতে থাকেন, ঠিক আছে? ধৈর্য ধরে দেখতে থাকেন। আচ্ছা তারপরে আসেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, সংখ্যাটি কত? খেয়াল করেন এখানে দেখেন কি বলছে যে সংখ্যাটির, এখানে পয়েন্টগুলো কি কি দিছে দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। দেখেন এই পয়েন্টটা যদি আপনি ধরেন যে এককের অঙ্ক অপেক্ষা দশকের অঙ্ক 3 বেশি, এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, দেখেন দেখেন এটা থেকে এটা 3 বেশি, সবগুলো 3 বেশি, সবগুলো 3 বেশি না?
আপনি দেখেন এই ক্লু ধরে কিন্তু আপনি কোনো অপশন টেস্ট করতে পারতেছেন না, প্রত্যেকটাই কিন্তু 3 বেশি। ওকে, তারপর কি বলছে, তার মানে এটা বাদ, এই পয়েন্ট আমাদের বাদ। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। কি বলছে, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। এখন আসেন এই পয়েন্টটা ধরে আমরা কাজ করি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। আচ্ছা এটা দেখেন তো, এটা যদি আমি যোগ করি সংখ্যাটি কত হয় দেখেন তো, 11 হয়। 11কে 3 গুণ করলে কত হয়, 33 হয়। বলছে কি সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষায় 4 বেশি। তাহলে দেখেন এর সাথে 4 যোগ করলে, এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে আমার, দেখেন 33 সাথে 4 যোগ করলে 37। আমার কি হচ্ছে 37? এটা হচ্ছে না। এটাতে আসেন তো, এটা অঙ্কগুলো যোগ করেন, 2 আর 5 যোগ করলে কত হয়, 7 হয়। 7-এর সাথে 3 আপনি কি করেন, গুণ করেন। বলছে না যে সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি নিলাম 7, এর 3 গুণ করলে 3 7 21। বলছে এর সাথে 4 যোগ করতে, 4 বেশি, তাহলে 4 যোগ করে দেখেন তো কত হয়েছে, 25। এই যে 25 মিলছে, এটা 25 মিলছে। এইভাবে অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে। আপনি যে কিভাবে চিন্তা করবেন সেই চিন্তার ওয়েটা শিখাইতে হচ্ছে বেসিক। আপনি আপনার ব্রেন ইউজ করবেন কিভাবে সেটা শিখাই হচ্ছে বেসিক। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, যে পূর্বেরটি আবার করলে ভালো হতো, বাই ক্লাসই থাকবে। পুরো অঙ্কটা আবার করতে গেলে দেখা গেছে অনেকে বিরক্ত হবে। ক্লাস থাকবে, আপনি যতবার ইচ্ছা ততবার দেখবেন পরবর্তীতে। ওকে, আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি সংখ্যাটি কত? তার মানে এটা আপনারা করবেন হোমওয়ার্ক আপনাদের জন্য। এই টাইপের আমরা অনেকগুলো করছি, সেম টাইপের অঙ্কগুলো, এগুলো আপনারা হোমওয়ার্ক। এরপরে আসেন, এখানে আসেন, যারা মানে দুর্বল, এতক্ষণ মাথা ঘুরাইছে তাদের জন্য এখন একটু সহজ অঙ্ক আনছি। হ্যাঁ, সহজ অঙ্ক, খুব মনোযোগ দিবেন। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর মানে কি? অন্তর মানে কি, হৃদয়? অন্তর মানে হৃদয় না, এখানে অন্তর মানে হচ্ছে বিয়োগ, ফল বা পার্থক্য। ওকে, আচ্ছা, কি বলছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? আচ্ছা, 5 অঙ্কের, প্রথমে আমরা 5 অঙ্কের, এই যে এইটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতেছি। 5 অঙ্কের তৈরি করবো নাকি? তাহলে 2, 5টা গণ নিলাম, 5টা গণ নিলাম। এখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে না, ক্ষুদ্রতম সংখ্যা বলছে না। ক্ষুদ্রতম সংখ্যা যখন তৈরি করবেন, খেয়াল করেন আপনি অঙ্কগুলো কি কি জানেন, 1 2 0 থেকে ওকে। আচ্ছা, তাহলে 1 থেকে 9 পর্যন্ত, এর মধ্যে ক্ষুদ্রতম কত? আপনি যখন ক্ষুদ্রতম তৈরি করবেন সব জায়গায় ক্ষুদ্রতমটা দিবেন, ক্ষুদ্রতম। এখন বলেন তো এই ক্ষুদ্রতম দেওয়াতে এটা কি হইল, এই যে 0 0 0 0 হইল, এটা কি 5 অঙ্কের হয়েছে? 5 অঙ্কের হয়েছে বলেন, 5 অঙ্কের হয়েছে কিনা বলেন? 5 অঙ্কের কিন্তু হয় নাই। তখন আমরা কি করব, 5 অঙ্কের তৈরি করার জন্য এরপরের একটা মানে 0 থেকে একটু বড় কে আছে, 1 আছে, 1 দিব। কোথায় দিব, এই প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে, না কোন ঘরে দিব? আমি যদি প্রথম ঘরে দিই তাহলে কি হচ্ছে, 0 0 0 1, মানে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হচ্ছে না। তাহলে আমি সবার মানে বামে যে ঘরটা, সবার বামে, এটা বাম আমার, সবার বামে, এখানে আমি 1 দিব, মানে 0-এর পরের অঙ্কটা দিব। এখন দেখেন এটা কত হয়েছে, 1 0 0 0 0, তার মানে কি 10,000 নাকি, 10,000 হয়েছে। এরপরে বলছি কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যখন বৃহত্তম সংখ্যা বলবে সবচেয়ে বড় অঙ্ক কত, 9, সব জায়গায় 9 দিবেন, সব জায়গায় 9 দিলাম। কথা ক্লিয়ার? সব জায়গায় 9 দিলাম। এখন এটা হচ্ছে কত, 10,000, এটা কত, 9,999। পার্থক্য করতে বলছে, বিয়োগ, তাহলে কত হবে বলেন, মুখে মুখে পারা যায়। 10,000 থেকে 9,999 বাদ দিলে কত থাকে, 1 হবে, 1 হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন?
ভাই দেখেন এই অঙ্ক অনেকে বলবে যে আমি বুঝি নাই। ভাই আপনি মনোযোগ যদি না দেন, আপনার বাইটা যদি খাওয়াইয়া দেয়, স্যার যদি আপনার পেটের ভিতরে ঢুকে যায় অঙ্কের মেশিন নিয়ে, তাও আপনি অঙ্ক পারবেন না। মনোযোগ দিতে হবে একেবারে নিখাতভাবে, ঠিক আছে? দেখেন একবারে ধরে ধরে অঙ্ক শিখাচ্ছি, তাও আপনি মানে আপনি মাথায় আগে সেটই আমি বুঝবো না, আমি কমেন্ট করবো আমি বুঝি না, এটা হলে আপনি কোনোদিন বুঝবেন না। আপনার চেষ্টা রাখতে হবে বোঝার, ওকে? এই যে একজনে বলছে যে শূন্য দিলে আচ্ছা খেয়াল করেন, আমি যদি এই যে এক আপু যেটা ইয়া করছেন, এই যে ওনার ইয়েটা দিচ্ছি, এখানে যদি আমি প্রথম ঘরে যদি আমি 1 দিতাম, তাহলে আসলে অঙ্ক এই সংখ্যাটা কি 0001। আলটিমেট এর আগে 4টা শূন্য থাকা মানে কোনো ভ্যালু নাই, তার মানে সংখ্যাটা কত হচ্ছে শুধু 1। এটা কি 5 অঙ্ক বিশিষ্ট হইলো? 5 অঙ্ক মানে কি 5টা অঙ্ক লাগবে, তাহলে আমার এই 5টা ঘর ফিল আপ করতে হবে। এখানে তো একটা অঙ্ক, তাহলে এটা 1 অঙ্ক বিশিষ্ট হইলো। আপনি বুঝতে পেরেছেন? আপনি যখন শূন্যটা মানে একটা সবার প্রথমে বা ডানে দিবেন, তখন এই যে 4টা শূন্যের তো কোনো ভ্যালু নাই। কারণ কি, এটা হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্কের আগে যদি শূন্য বসে তাহলে ভ্যালু নাই, সার্থক অঙ্কের পরে বসলে ভ্যালু। ওকে, কথা কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? আরিফুল ইসলাম সদর বলছে এতক্ষণ পরে এই অঙ্কটা বুঝলাম। ভাই আমি তো বুঝতে পারি আপনার অঙ্কের বেসিক একেবারেই নাই, তো সেই জায়গায় একটু কঠিন আসলে তো আপনি অবশ্যই মাথার উপর দিয়ে যাবে। এখন আপনি যদি সেটা মনে করেন যে স্যারে কি পড়াচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, ভাই এটা তো স্যারের দোষ না, আপনার ক্যাপাসিটির দোষ। আপনি ধৈর্য ধরে সবগুলো ক্লাস করেন, দেখেন অর্জন কতটুকু সেটা আপনি দেখবেন। আপনি একটু অঙ্ক দেখে ভয় পেলে কিন্তু আপনি শিখতে পারবেন না। ওকে, 11 নম্বর বলছে 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? খেয়াল করেন প্রথমে, তাহলে বৃহত্তম সংখ্যাটা আগে হবে নাকি, যেহেতু পার্থক্য বলছে 4 অঙ্কের, তার মানে এই যে বিয়োগ করব ক্ষুদ্রতম সংখ্যাটা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা খেয়াল করেন। এখন বৃহত্তম সংখ্যাটা কিভাবে তৈরি করবেন? বৃহত্তম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে এই যে এখানে 4টা ডিজিট দেওয়া আছে, সবচেয়ে বড় আগে লিখবেন। তাহলে বড়টা কত? 3, তারপরে 2, তারপরে 1 0। এই হচ্ছে বৃহত্তম লেখার সিস্টেম। সবচেয়ে বড়টা আগে লিখবেন। তাহলে 3 2 1 0, তার মানে কি 3210। আপনি আরও নানাভাবে চেষ্টা করেন 3210-এর উপরে লিখতে পারবেন, এটাই সবচেয়ে বৃহত্তম। এই 4টি অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম বললে কি করবেন? সব সেম মানে উল্টা, বৃহত্তম বললে সবচেয়ে বড়টা আগে লেখা শুরু করি, ক্ষুদ্রতম বললে সবচেয়ে ছোটটা আগে লিখবেন। 0 1 2 3 এভাবে লিখলাম। ওকে, এখন আসেন এই সংখ্যাটা কি 4 অঙ্কের হয়েছে? 0 1 2 3, তার মানে আলটিমেট কি 0 1 2 3, তার মানে আলটিমেট এই শূন্যের তো কোনো ভ্যালু নাই, তার মানে কি হচ্ছে 123, মানে 3 অঙ্ক বিশিষ্ট হয়ে গেছে। আমাকে বলছে 4 অঙ্ক বিশিষ্ট করতে হবে, তার মানে কি করতে হবে? এই শূন্যটা প্রথমে রাখা যাবে না, এটাকে একটু এর পরের ঘরে নিয়ে যেতে হবে। তার মানে পরের ঘরে যদি নিয়ে যাই ব্যাপারটা কিরকম হয়, খুব মনোযোগ। তার মানে এই 1 হবে এখানে, 0 হবে এখানে, কথাটা বুঝছেন? তার মানে এটা হচ্ছে আমার এই 4টা অঙ্ক ব্যবহার করে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা। এখন আপনি বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয় প্রত্যেকে বলেন, বিয়োগ করলে কত হয়? বুঝতে পেরেছেন? একজন বলছে এগুলোতে কোশ্চেন সলভ, এগুলো করলে কি হবে? তো আপু কোশ্চেন সলভ করে করে তো আমরা শিখবো, আপনি না তো কিভাবে শিখবেন? এই টাইপের অঙ্কই তো আসবে চাকরির পরীক্ষায়। এখন দেখেন এটা থেকে এটা আপনি বিয়োগ করেন, বিয়োগটাকে করে দিতে হবে আপনাদেরকে। 3 আছে 10 হইব 7, হাতে 1, তাহলে এই যে 2 হাতে রেখে 3, 3 আছে এই ইয়া হবে এই 11 হবে কত হলে 8 হলে 87। 87 কয় জায়গায় আছে? 87 আছে 3 জায়গায়, দিলে আমার আরেকটু চেক করতে হবে। তার মানে এটাকে 11 ধরছি, তাহলে এখানে 1 আনেন, তাহলে 1 আছে 2 হইব 1 হইলে 21। এখন দেখেন তো এই যে আমার মিলে গেছে, এই যে 3 ঘর পেয়ে গেছি আমি এতটুকুই, তার মানে এটা হবে 2187। 2187 দেখেন বিয়োগ করার সময় চাকরির পরীক্ষায় আপনি সম্পূর্ণ বিয়োগ করতে যাবেন না, আপনার যখন অপশন মিলে যাবে আপনি শেষ। আমি দেখেন এই যে 1 7 1 7 8 1 পর্যন্ত আমি মিলে গেছে, এরপরে দেখি যে আর কোনো অপশন এরকম নাই, একটাই আছে, তার মানে আমি এতটুকু পর্যন্ত, মানে আমার আর বাকিটা চিন্তাই করার দরকার নেই। ওকে, বুঝতে পেরেছেন?
আচ্ছা, এরপরে দেখেন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য পারা যাবে না। 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির মানে যোগফল কত পারা যাবে না। সিমিলার অঙ্ক অনেকবার আসছে এগুলো, ওকে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যার অন্তর, তারপর হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর, এগুলো এটা করাইছে অলরেডি। এখন আসেন আরো মজার অঙ্ক, যে দাদু ভাই এতক্ষণ মানে মাথার উপর দিয়ে গেছে তারা এখন মনোযোগ দেন, মাথার উপর দিয়ে যারা গেছে তারা একটু মনোযোগ দেন। স্যার ওই যে এক আপু পড়েই রয়েছে, ক্লাসের শেষে চলে আসছি, উনি নিয়ে পড়ে রয়েছে। দিয়ে যে অঙ্কগুলো করাইছেন এটার একটা ডিটেলস ক্লাস নিলে ভালো হতো, সাথে স্থান পরিবর্তনের একটু জটিল সংখ্যাগুলো। আচ্ছা, স্থান পরিবর্তনের গুলোর উপরে আমি প্রয়োজনে এক্সট্রা কিছু ভিডিও দিব, কিন্তু এর উপরে এক্সট্রা ভিডিও দেওয়ার দরকার নেই, কারণ যিনি বুঝবেন তিনি অতটুকু দেখেই বুঝবেন, আর যিনি বুঝবেন না তার বোঝার দরকার নেই, কারণ হচ্ছে যিনি বুঝবেন না তার ক্যাপাসিটি কম, তার এই জটিল অঙ্ক খাওয়ার কোনো দরকার নেই, সবার সব জিনিস পারতে হয় না, ওকে। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 5 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে? 5 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে? 28তম BCS বাংলাদেশ ব্যাংকের এডিশন অনেকবার আসছে, খেয়াল করেন। 1 থেকে 100 পর্যন্ত যখন আপনি লিখতে যাবেন 5 অঙ্কটি, এখানে যদিও একটু ভাষাগত পরিবর্তন প্রয়োজন ছিল, এখানে প্রশ্নটা বারবার বইয়ে এইভাবে আসছে যে সংখ্যাটি, কথাটি উচিত ছিল যে 5 অঙ্কটি কতবার ব্যবহৃত হবে, 5 অঙ্কটি বললে ভালো হইতো, তাই না? এখানে সব জায়গায় সংখ্যাই আছে, অঙ্কটি কতবার ব্যবহৃত হবে, ওকে। আচ্ছা, খেয়াল করেন, আপনি যখন লিখতে যাবেন 5, 15, 25, 35, 45, 50, 65, তারপর হচ্ছে 75, 85, 95, তারপরে খেয়াল করেন একটা জিনিস, 50 থেকে যে এই 59 পর্যন্ত এই ঘরের ভিতরে দেখেন, 50 থেকে 59-এর ভিতরে আমি এখানে 55 রেখেছি, এটা কেটে দিলাম। এখন গণের আপনি কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এদিকে 9টা। এখানে গণেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা কয়টা হইলো? 19টা হইলো, তাই না? এখন অপশনে 19 আছে, এখন কি দাগাই দিবেন যে 19 বার ব্যবহৃত হয়েছে? উত্তর কত হবে? 20 হবে। কেন 20 হবে? এই জায়গায় দাদু ভাই দেখেন, এই যে 55 জায়গায় 2 বার ব্যবহৃত হয়েছে, 5 সংখ্যাটি 55 লিখতে 2 বার ব্যবহৃত হয়েছে। 19 যারা দিয়েছেন ভুল দিয়েছেন, 19 যারা দিয়েছেন 19 বার দিয়েছেন, হ্যাঁ কয়েকজনে, এবং অপশনে 19 যখন থাকবে আপনি মানে ভুল করবেন। এই জন্য আমি এই জায়গাটা ক্লিয়ার করছি। এইভাবে যখন বলা হবে তখন এই যে দেখেন, যখন আপনি 5 দিয়ে চিন্তা করবেন 55, যখন বলবে 6 সংখ্যাটি কতবার হবে, তখন 66-র ক্ষেত্রে 2 বার, 7-এর ক্ষেত্রে 67, 8-এর ক্ষেত্রে 88, 9-এর ক্ষেত্রে 99, দেখেন এই জায়গায় 2 বার করে ব্যবহৃত হয়েছে। আবার যদি 4 বলে 44, 3 বললে 33, 2 বললে 22, ওকে, 1 বললে 11। কথা বুঝতে পেরেছেন? এটা 2 বার ব্যবহৃত হয়েছে, ওকে। এই অঙ্কগুলো বারবার আসছে, দেখেন এইটা দেখেন, 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে 8 কয়বার মানে কয়বার পাওয়া যাবে, 1 থেকে 100 পর্যন্ত 9 কয়বার পাওয়া যাবে, তার মানে এই সবগুলো কি 1 হবে উত্তর, হ্যাঁ সবগুলোর উত্তর কি 20, ওকে। স্যার 50 কেটে গেল কেন? আরে 50 কাটে নাই রে আপু, না বুঝছা, 50 কাটি নাই তো। এই যে দেখেন, এটা 55 ছিল, এটা 55 এখানে কেন কাটছি? এই জায়গায় 55 একবার গুনছি, এই সিরিয়াল থেকে এই জন্য বাদ দিয়ে দিছি, ঠিক আছে। এখানে দেখেন, এখানে শুধু যেগুলো সিঙ্গেল আসছে মানে 5 থেকে 95 পর্যন্ত লিখছি, আর 50 থেকে 59 পর্যন্ত আলাদা সিরিয়াল দেখাইছে, ওকে। আচ্ছা, একজন বলছে যে ক্লাস করার জন্য করণীয় কি মনে রাখবো নাকি নোট করব? অবশ্যই মাথায়, খাতায় না। ক্লাস আছে, আপনি এত সময় কই পান নোট করার? এগুলো সাজুগুজু করার টাইম আছে? ক্লাস করবেন মনোযোগ দিয়ে, একবার জায়গায় 2 বার করবেন। বড় জোর পুরো ক্লাস কখনোই নোট করবেন না, কি পয়েন্টগুলো যে এই টপিকটা আমি বুঝি নাই, এই টাইপটাই বুঝি নাই, এই টাইপটা নোট করবেন। সব কি নোট করা দরকার আছে? সময় নষ্ট না। এই যে আপনাদেরকে নিয়ে কোথায় যাবেন, একটু কঠিন করাইলে আপনারা বলেন স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে, কি বুঝতেছি না। আর একটু সহজ হইলে স্যার এটা তো সহজ, পরবর্তীতে যান,
ভাই আমাদেরকে সহজ কঠিন মধ্যম সব নিয়ে থাকতে হবে। আপনাকে টার্গেট করে আমি পড়াই না, আমি পড়াই আমার শত শত হাজার হাজার স্টুডেন্টকে নিয়ে, সবাইকে টার্গেট করে। আপনি এটা বুঝতে হবে, একটু স্মার্ট হইতে হবে। আপনি আপনার জায়গা থেকে কমেন্ট করতে পারেন না, আপনাকে বুঝতে হবে যে স্যার কয়জনকে পড়াচ্ছে। আপনি আমার কাছে প্রাইভেট পড়তেছেন না, কথা বুঝছেন? তাই যারা একটা কঠিন অঙ্ক দেখলে মানে বলেন যে স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে, আবার সহজ দেখলে স্যার সহজ, এর পরে যান, এই ধরনের মন্তব্য থেকে নিজেকে একটু বিরত রাখবেন। কারণ কি, আমি আপনাকে ব্যক্তিগতভাবে পড়াচ্ছি না, আপনি একটা বেচে ভর্তি হয়েছেন, এখানে শত শত স্টুডেন্ট আছে, শত শত টাইপের। তাই আপনি যেটা সহজ মনে হয় আপনি চুপ থাকেন, আপনি পরে দেখেন নতুন অঙ্ক আসতেছে। কঠিন মনে হইলে আপনি চুপ থাকেন, দেখেন আপনি সহজ আসে কিনা। ওকে, আচ্ছা তারপরে আসেন, আমাদের এখানে হচ্ছে কি পরিপূর্ণ কোর্স, এখানে সহজও থাকবে, কঠিনও থাকবে, মধ্যমও থাকবে। ওকে, এই টাইপের দেখছেন। আচ্ছা এখন আসেন বিভাজ্যতার নীতি। বিভাজ্যতার সংখ্যার বিভাজ্যতা নির্ণয়ের 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 3 ধারা, 9 ধারা, 4 ধারা, 8 ধারা, 6 ধারা। ওকে, আমাদের ক্লাস যদিও 1.5 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা খুব মনোযোগ, হ্যাঁ আচ্ছা আমরা আমাদের যেই পরিকল্পনা ছিল সেই অনুযায়ী ওকে আপনাদের জন্য আজকে এইটা দেখেন, আপনাদের কালকে এতটুকু পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক, পরবর্তী ক্লাসের জন্য, হ্যাঁ পরবর্তী ক্লাসের জন্য এতটুকু মনোযোগ দিবেন। এই যে আমি স্লাইড থেকে পুরো সরে দাঁড়াইছি, দেখেন 2 দ্বারা বিভাজ্য কখন হবে, আমি একটু এটা সামারি করে দিচ্ছি। এটা আজকে লাস্ট আমাদের 2 দ্বারা বিভাজ্য। একক স্থানীয় অঙ্ক যখন শূন্য অথবা জোড় সংখ্যা হয় তখন এটা 2 দ্বারা বিভাজ্য হবে। দেখেন এই যে 500, একক স্থানীয়টা শূন্য অথবা এই যে জোড়, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। সিমিলার নিয়ম হচ্ছে 5-এর ক্ষেত্রে, যখন একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হয় তখন সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। দেখেন এই যে এটা 0 আছে, এটা 5 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে, দেখেন অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য মানে কি, 123। আপনি এই যে এই অঙ্কগুলো সবগুলো যোগ করেন, তার মানে 1 আর 2 3, 3 3 6, তার মানে 6কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে 123কে 3 দিয়ে ভাগ যাবে। সিমিলারভাবে দেখেন 255 3 দিয়ে ভাগ যাবে কিনা, আপনি অঙ্কগুলো সবগুলো যোগ করেন, দেখেন 5 5 10, 10 আর 2 12, মানে 12কে 3 দিয়ে ভাগ যায় কিনা, যায়, তার মানে 255কে 3 দিয়ে ভাগ যাবে। তার মানে 3 দিয়ে ভাগ দেওয়ার সিস্টেমটা কি, সবগুলো অঙ্ক যোগ করবেন, যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা 9-এর ক্ষেত্রেও সিমিলার, অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যা 9 দ্বারা ভাগ যাবে। যেমন দেখেন এই যে 63, 6 আর 3 9 হয়, 9কে 9 দিয়ে ভাগ যায়, তাহলে 63কে 9 দিয়ে ভাগ যাবে। 666, দেখেন 3টা 6 যোগ করলে 18 হয়, 18কে কি 3 9 দিয়ে ভাগ যায়, তাহলে 666কেও 9 দিয়ে ভাগ যাবে। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা তার মানে 2 এবং 5-এর ক্ষেত্রে মিল আছে, 3 এবং 9-এর ক্ষেত্রে মিল আছে। এখন আসেন 4 এবং 8-এর ক্ষেত্রে একটু মিল আছে। শেষ 2 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। শেষ 2 অঙ্ক বলছে, খেয়াল করেন 124, তাইলে শেষ 2 অঙ্ক নিলে কত হয়, শুধু 24 হয়। 24কে কি এই 4 দিয়ে ভাগ যায়, তার মানে 124কেও 4 দিয়ে ভাগ যাবে। সেমভাবে 136 শেষের 2 অঙ্ক নিলে কত, 36কে 4 দিয়ে ভাগ যায় কিনা, যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাকেও 4 দিয়ে ভাগ যাবে। সিমিলার নিয়মে 8-এর ক্ষেত্রে শেষ 3 অঙ্ক নেবেন, নিয়ে গঠিত যে সংখ্যা হবে তাকে যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকেও 8 দিয়ে ভাগ যাবে। যেমন এখানে 5168, দেখেন এই যে শেষের 3 অঙ্ক নেন 168কে এখন আপনি মানে 8 দিয়ে ভাগ দেন, দেখেন 168কে যখন 8 দিয়ে ভাগ দিবেন, দেখেন 8 দিয়ে ভাগ দিলে 16-এর মধ্যে যায় হচ্ছে 2 বার, 8 থাকে 1 বার, তার মানে কি 21 হয়। তার মানে খুব মনোযোগ, শেষের 3 অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাকে যখন 8 দিয়ে ভাগ যাবে তার মানে সম্পূর্ণ সংখ্যাটা যতই বড় হোক তাকে 8 দিয়ে ভাগ যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা তারপরে আসেন 6 দ্বারা বিভাজ্য কিনা।
6 দ্বারা বিভাজ্য কিনা কোনো সংখ্যা সেটা চেক করার জন্য যেটা করবেন, এটাকে 2 দিয়ে ভাগ যায় কিনা সেটা চেক করবেন এবং 3 দিয়ে ভাগ যায় কিনা চেক করবেন। 2 দিয়ে ভাগ যায় কিনা চেক করার সিস্টেম এখানে, 3 দিয়ে ভাগ যায় কিনা চেক করার সিস্টেম এখানে। যেমন 36, এটা 2 দিয়ে ভাগ যায় যেহেতু জোড় সংখ্যা, এবং 3 দিয়ে ভাগ যায় কিনা, এই দুটো সংখ্যা যোগ করে 3 আর 6 যোগ করে 9, 9 কি 3 দিয়ে যায়, তার মানে এটা 3 দিয়ে যায়, তার মানে এটা 6 দিয়েও যাবে। সেম ভাবে দেখেন 282, এটা 2 দিয়ে যায়, এখন 3 দিয়ে যায় কিনা চেক করি। দেখেন 2 আর 8 10, 10 2 12, 12কে 3 দিয়ে যায়, তার মানে 3 দিয়ে যায়, তার মানে 3 দিয়েও যায়, 6 মানে 2 দিয়েও যায়, তার মানে এটা 6 দিয়েও যাবে। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? একজন বলছে স্যার প্রশ্নগুলো খাতায় উঠিয়ে করতে গেলে সময় যায়। খাতায় উঠিতে না করছি, সবসময় মাথায়। ক্লাস 12 বার করবেন, 2 বার করবেন, 3 বার করবেন, শুধু শুধু খাতায় তুলেন, সময় নষ্ট করবেন না। ওকে, এত অঙ্ক খাতায় তুলতে অনেক সময় লাগবে, দরকার নাই, দরকার নাই। আপনি ক্লাস করবেন আর টপিক অনুযায়ী বই থেকে চর্চা করবেন। যেমন আমরা আজকে অঙ্ক সংখ্যা ক্লাস করছি, আগামী ক্লাসটা অঙ্ক সংখ্যার হবে। অঙ্ক সংখ্যা শেষ হলে আপনি বই ধরবেন, অঙ্ক সংখ্যার ক্লাস মানে বই ধরে চ্যাপ্টার ধরে ক্লাস করবেন। ওকে স্যার, আপনার মতো আপনি করান, সবগুলোই দরকার আছে। ওকে ওকে, হ্যাঁ আচ্ছা, তাহলে হোমওয়ার্ক হচ্ছে আজকে পর্যন্ত যা যা করছি, যেই টাইপগুলো করছি আপনি আমার ক্লাস করবেন, দেন বই থেকে এই টাইপগুলো আপনি করবেন, চ্যাপ্টার ধরে এই টাইপগুলো খুঁজে বের করবেন, সিরিয়ালে পাবেন সব কিছু, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঘুমের নেশায় কখন জানি হাত থেকে ফোন পড়ে যায়। দীর্ঘ ক্লাস স্যার, একজনের রিপ্লাই দিছে, প্রেমিকার সাথে তো সারা রাত কথা বলতে পারবেন। পোলাপান এত দুষ্ট, মানে ক্লাস করতে আসলে মানে ঘুমের নেশায় 10-11টা বাজেই হাত থেকে মোবাইল পড়ে যায়, আর প্রেমিকার সাথে কথা বলার সময় সারা রাত পরে। পোলাপান এত দুষ্ট রে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে এতটুকু আয়োজন ছিল। আমরা এই বিভাজ্যতার, আপনি যে কোনো বই খুললেও বিভাজ্যতার নিয়মগুলো পাবেন। হ্যাঁ, বিভাজ্যতার নিয়মগুলো পাবেন। আমরা নেক্সটে এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে এতটুকু ছিল। ওকে, আজকের ক্লাসটি এতটুকু কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাস এতটুকু কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। স্যার পিডিএফ কি দেওয়া? পিডিএফ অলরেডি আমাদের গ্রুপের ফাইল অপশনে আপনি পেয়ে যাবেন, অলরেডি দেওয়া আছে। হ্যাঁ জি স্যার, ভালোভাবে বুঝতে পারছি। কোন বই থেকে চর্চা করব? যে কোনো বই থেকে আপনি প্রথমেই দেখবেন যে অঙ্ক সংখ্যার চ্যাপ্টারটা খুলবেন। আমরা যতটুকু করাইছি এতটুকুর মধ্যে আপনি চর্চা করার চেষ্টা করবেন। আমরা আগামী ক্লাসে অঙ্ক সংখ্যা শেষ করার চেষ্টা করব। অঙ্ক সংখ্যা, তারপরে পুরো চ্যাপ্টার আপনি চর্চা করবেন, ঠিক আছে? অঙ্কের মধ্যে কি আছে দেখা সারমু ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ দাদু ভাই। 2, 3, 5 তো মৌলিক সংখ্যা। তাহলে আচ্ছা, মৌলিক সংখ্যা তো আমরা আজকে আলোচনা করি নাই, আমরা মৌলিক সংখ্যা আলোচনা করবো ইনশাল্লাহ, তখন মৌলিক সংখ্যা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ওকে, ভালো, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তবে অনেকে ফালতু প্রশ্ন করে। হ্যাঁ, এটা আমাদের অনলাইন ক্লাসের একটা এক একজন এক এক প্রশ্ন করবে, এটা এড়িয়ে চলতে হবে। আমিও অনেক সময় দেখা গেছে প্রশ্ন দেখেও না দেখে মানে করি, কারণ হচ্ছে এত প্রশ্ন দেখতে গেলে উল্টাপাল্টা প্রশ্ন করে, উল্টাপাল্টা কথা বলে, এগুলো সব দেখতে গেলে ক্লাসে মনোযোগ থাকবে না, ঠিক আছে? শনিবার কি এক্সাম হবে? না, শনিবার এক্সাম হবে না, কারণ একটা ক্লাস হয়েছে তো, এখানে আর এক্সাম নিব না। এরপরে শনিবারে হবে, ঠিক আছে? এই শনিবার এক্সামটা হচ্ছে না, যেটা একটা ক্লাস হয়েছে। ওকে স্যার, 9টায় করা যায় না? না, 9টা করা যায় না। আমরা সবাইকে 9:30 বলেই কিন্তু ক্লাসে আমরা ভর্তি করাইছি, বুঝছেন?